কলেজের একজন প্রফেসর হয়ে আমি কিনা বিয়ে করব 15 বছরের একটা বাচ্চা মেয়েকে? বাবা, তুমি এটা কিভাবে বলতে পারলে? কলেজে আবার একটা নাম ডাক আছে। স্টুডেন্ট কলিগরা যখন জানতে পারবে তখন সবাই আমাকে নিয়ে মজা করবে, হাসাহাসি করবে। অসম্ভব। আমি এই বিয়ে করতে পারবো না। দরকার হলে চিরকুমার থাকবো, তবু এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আগুন, আর না শুনবো। তোমার দাদু মারা যাওয়ার আগে তোমাদের বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন। মেয়েটার বাবাকে তিনি কথা দিয়েছেন তার নাতির পুত্রবধূ করে ঘরে তুলবেন। তাই তোমার দাদুর কথা রাখতে বিয়ে তো তোমাকে করতেই হবে। আশ্চর্য! দাদু বললেই সব হবে নাকি? তিনি কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি? সব থেকে বড় কথা, মেয়েটা নিশ্চয়ই তখন 4-5 বছরের ছিল। এত ছোট বয়সে আমাদের বিয়ে ঠিক করে ফেললে? মেয়েটারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া দাদু তো মারা গিয়েছেন, এখন সেসব কথা ভুলে গেলেই তো হয়। চুপ করো তুমি। বিয়ে তোমাকে করতেই হবে, তাও আগামী 2 দিনের মধ্যে। হোয়াট? ভদ্রলোক আর কিছু বললেন না, নিজের রুমের দিকে পা বাড়ালেন। রেগে সামনে থাকা ফুলদানিটাতে সজোরে লাথি মারল আগুন। তখনই আগুনের মা মিনা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। রান্নাঘরে ছিলেন তিনি। স্বামী ছেলের চিৎকার শুনে ছুটে আসলেন। তাকে দেখে মেজাজ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আগুন বলল, মা প্লিজ, তুমি আবার এখন শুরু করে দিও না। আমাকে কিছু না বলে বাবাকে বোঝাও। মিনা এসে ছেলের মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, রাজি হয়ে যা বাবা, বিয়েটা করে নে। মেয়েটা ভীষণ সুন্দরী, কি মায়াবী চেহারা, মুখটা দেখতে কি নিষ্পাপ, ভীষণ শান্তশিষ্ট ভদ্র মেয়ে, খুব লক্ষ্মী মেয়েটা। আমি ছবিতে দেখেছিলাম। তুই তো তোর বাবাকে চিনিস, তেরা মার্কা লোক। তিনি যখন বলেছেন তোদের বিয়ে দিবে, তবে ক্ষান্ত হবেন। মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমার দিকটা একবার ভাবো। বাবার কিছু নেই খলিল সাহেবকে। তোর দাদু যখন কথা দিয়েছেন, তো সেই কথা তো তিনি রাখবেনই, রাখতেই হবে। মেয়েটার বাবার শরীর তেমন ভালো নেই, তিনি মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। গ্রামে থাকে, বুঝতেই তো পারছিস। মেয়েরা একটু বড় হলেই পাড়া প্রতিবেশী নানান কথা বলে। মেয়েটার চাচাতো ভাইয়ের পূর্ণজোরে পড়েছে, তার উপর দল বেঁধে গ্রামের কিছু বাজে ছেলেরাও মেয়েটাকে বিরক্ত করছে। খলিল সাহেব নানান ব্যাধিতে আক্রান্ত, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পারলে পরকালেই গমন করেন। রিপিট, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরক গমন করেন বলা তো যায় না। তাই মারা যাওয়ার আগে মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিতে চান। তোর বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। তোর দাদুর ব্যাপারে তোর বাবা কতটা সিরিয়াস তুই তো জানিস। আর দ্বিমত করিস না বাবা। তোর বাবারও কিন্তু বুকের ব্যথাটা ইদানিং বেড়েছে, প্রেশারেও সমস্যা দিচ্ছে। তিনি কষ্ট পেলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলেছে তাকে সবসময় হাসি খুশি রাখতে। তুই রাজি না হলে, কষ্ট পেয়ে যদি ওনার কিছু হয়ে যায়, পারবি নিজেকে ক্ষমা করতে? ও বাবা, পাগলাম করিস না, মায়ের কথাটা একটু শুন। মেয়েটা অনেক লক্ষ্মীমন্ত। মা হয়ে তোর কাছে আমি হাত জোর করছি, দয়া করে রাজি হয়ে যা। আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মায়ের চোখের পানি সে সহ্য করতে পারে না। মা তার অনেক প্রিয়, কাছের একজন মানুষ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কান্না থামাও। আমি বিয়ে করব, তোমরা সব ব্যবস্থা করো। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা করল না, ধূপধাপ পা ফেলে নিজ কক্ষে চলে গেল। মিনা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে তার মুখে হাসি ফুটে উঠল। তার রাগ চটা গম্ভীর ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, এর থেকে বড় খুশি আর কি হতে পারে। মুচকি হেসে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আগুন শিকদার বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোন ও একটা ভাই আছে। বোন ময়ূরী শিকদার, সে মেডিকেলে পড়াশোনা করছে, 2য় বর্ষের স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তার বাবার ইচ্ছাতে ডাক্তারি পড়ছে। এই প্রফেশনটা নিয়েও সে অনেক খুশি। ভাই আইমান শিকদার, সে অনার্স 3য় বর্ষে পড়ছে। মূলত আইমান ময়ূরী 2 ভাই বোন যমজ। আগুনের বাবা রাশেদ শিকদার একজন সফল ব্যবসায়ী। নিজের বড় নিজেদের বড় বড় 2টা শপিং মল আছে, সেগুলোই দেখাশোনা করেন তিনি। আগুন এখন তাকে কাজ করতে না করে, বাড়িতে থেকে রেস্ট নিতে বলে, কিন্তু ভদ্রলোক কাজ করতে পছন্দ করেন। ছেলের কথা শুনতে তিনি নারাজ। আগুনের মা একজন গৃহিণী। বড়সড় একটা গাড়ি এসে থামলো কাঁচা মাটির রাস্তায়।
এখান থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে। প্রায় 9 ঘন্টা জার্নি করে আগুন তার পরিবার নিয়ে গ্রামে এসে পৌঁছেছে। কনের বাড়ি গ্রামে, এখানেই আগুনের বিয়েটা হবে। যদিও বিয়েটা আরও 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু আগুন রাজি হয়েছে শুনে রাশেদ শিকদার আর দেরি করেননি। তার পরদিনই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ছেলের মন বোঝা বড় দায়, বলা তো যায় না এখন রাজি হয়েছে পরে যদি আবার বেঁকে বসে তখন। তাই আগুনের বাবা কোনো রিস্ক নিতে চান না, যত দ্রুত সম্ভব ছেলের বিয়েটা দিতে চান। খলিল সাহেব অনেক গরিব, 3 বেলা খাওয়ার মতো মোটামুটি সচ্ছল পরিবার তার। তবে মেয়েকে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। রাশেদ শিকদার বিষয়টা বুঝতে পারেন, তিনিও এত ঘটা করে অনুষ্ঠান করতে চান না। খলিলের এমনিতেই অসুস্থতার জন্য বেশ টাকা পয়সা খরচ হচ্ছে। এত আয়োজন করে মেয়েকে বিয়ে দেওয়া চারটিখানি কথা না, এতে বিশাল বড় একটা চাপ পড়বে খলিল সাহেবের পরিবারের উপর। কী দরকার অসুস্থ মানুষটাকে এত প্রেশার দেওয়ার? বিয়েটা খুব ছোট করে সাধারণভাবেই দিতে চান। যদি আগুন চায় তখন না হয় ওনাদের বাড়িতে বড় করে বউ ভাতের আয়োজন করবেন। কি রে, মোমকে তোদের এখনো সাজানো হয়নি? বরপক্ষের লোকেরা চলে এসেছে তো, জলদি কর তোরা, মোমকে তৈরি করে দে। মোমের মা আতিফা বানু কথাটা বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কত কাজ পড়ে আছে, স্বামী অসুস্থ বলে একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে তাকে। মোম মায়ের চলে যাওয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। যার সাথে বিয়ে হবে সে যদি পড়াশোনা করতে না দেয়, গ্রামের মানুষ বলে মেয়ে মানুষের এত পড়াশোনা করার দরকার হয় না। শুধু স্বামীর সংসার করাই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মোম এসব কথা মানতে নারাজ। সে বিশ্বাস করে মেয়েরাও ছেলেদের মতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাগ্যে মনে হয় আর পড়ালেখা নেই তার। যার সাথে মোমের বিয়ে ঠিক হয়েছে তাকে মোম দেখেনি, তার সম্পর্কে তেমন কিছুই জানে না। শুধু জানে সে একজন কলেজের প্রফেসর। মোমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, মুছলেও বেহায়া চোখ দুটো আবারও ভিজে ওঠে। কোনোভাবে যদি বিয়েটা আটকানো যেত। বাবার অসুস্থতার জন্য তার মুখের দিকে চেয়ে সে বিয়েতে মত দিয়েছে। পাশেই তার ছোট বোন মুনিয়া বসা। বোনের বিয়ে হলে তার আনন্দের শেষ নেই। 11 বছর বয়স, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। বর এসেছে শুনে সে বর দেখতে বাইরে চলে গেল। সকল নিয়মকানুন মেনে কিছুক্ষণের মধ্যেই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আগুন আর মোম। বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, সময় এসে গিয়েছে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার। মোম কাঁদছে, বাঁধ ভাঙা কান্না তার। ওর মা বোনও কাঁদছে। মোমের একটা হাত আগুনের শক্ত হাতের মুঠোয়। খলিল সাহেব মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। তার চোখেও পানি, অশ্রু চোখে চেয়ে আগুনকে বললেন, আমার মেয়েটা খুব ছোট বাবা, বড় আদরে মানুষ করেছে আমার মেয়েটাকে। মেয়েটা আমার বড্ড অবুঝ, নিজের অসুস্থতার কথা চিন্তা করে এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। ওর কোনো বড় ভাই নেই যে আমার অনুপস্থিতিতে ওদের দেখবে। কিছু করার নেই, পরিস্থিতির শিকার আমি। ও কোনো ভুল বা অন্যায় করলে রাগ করো না, সুন্দর করে বুঝিয়ে দিও। ভালোভাবে বুঝিয়ে দিলেই আমার মেয়ে বুঝবে। অনেক বুদ্ধিমতী আমার মেয়ে, ওকে কখনো কষ্ট দিও না বাবা, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ভালো রেখো আমার মোমকে। আমার মেয়েটা বড় হওয়ার আগেই পাঠিয়ে দিচ্ছি পরের ঘরে। বলতে বলতে কান্না করে দেন তিনি। বাবার চোখে পানি দেখে মোমো হাউমাও করে কান্না করে ওঠে। খলিল সাহেবের কাঁধে ভরসার হাত রেখে গম্ভীর কণ্ঠে আগুন বলল, যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখার, দোয়া করবেন। সকলেই গাড়িতে উঠে পড়ে। মোমের মা মোমকে বুঝিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে ওঠার পরও মোমের কান্না থামেনি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুনের বিরক্ত লাগছে। কান্না করার কি আছে? কেউ কি তাকে মেরেছে নাকি কারো কাছে বিক্রি করে দিচ্ছে যে এইভাবে কাঁদতে হবে? রুকুচকে ফোন দেখায় মনোযোগ দিল সে। মোমের পাশে ময়ূরী বসেছে। সে একটা টিস্যু পেপার মোমের নিকট এগিয়ে দিল। মোমের টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নিয়েছে, আর চোখে আগুনের দিকে একবার চেয়ে ময়ূরীকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। মনের মধ্যে দ্বিধা কাজ করছে। ময়ূরী বুঝতে পেরে শুধায়, ভাবি, তোমার কি কিছু চাই? কোনো সমস্যা হচ্ছে? মৌ ইতস্তত করে বলল, আপু, আমার গরম লাগছে, কেমন গা গুলাচ্ছে, আমাকে জানালার পাশে বসতে দিবে প্লিজ? ভাইয়ের দিকে তাকালো সে। আগুন ফোন নিয়ে ব্যস্ত, তার এদিকে কোনো খেয়াল নেই। স্মিত হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই।
বলেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতেই মোমকে জানালার পাশের সিটে বসতে দিয়ে সে ভাইয়ের পাশে বসলো। এতক্ষণ মোম আগুন আর ময়ূরীর মাঝখানে বসেছিল। বাসায় পৌঁছাতে প্রায় আরও 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, তাই মাঝ পথে সবাই হালকা কিছু খেয়ে নিয়েছে। মোম তেমন কিছুই খায়নি, শুধু পানি ছাড়া। গাড়িতে উঠে বমি করার অভ্যাস আছে তার, সেজন্য খায়নি। গাড়ি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। জানালা খোলা থাকায় বাইরে থেকে বাতাস গাড়ির ভেতর প্রবেশ করছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মোমের। চারদিকে আবছা অন্ধকার, হয়তো কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। মোম ময়ূরের দিকে চেয়ে দেখল তার চোখ দুটো বন্ধ। গাড়ির ঝাঁকুনিতে ঘাড় হালকাভাবে নড়ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। ননদের থেকে নজর সরিয়ে আগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তার নজর ফোনের দিকে। ফোনের হালকা আলোয় মানুষটার মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর তার স্বামী, একদম রাজপুত্রের মতো চেহারা, গালে হালকা চাপদাড়ি, ফর্সা মুখশ্রীতে বেশ মানিয়েছে। জোর ভ্রুযুগল কুঁচকে আছে, ঠোঁট দুটো হালকা গোলাপি বর্ণের। নিজের ঠোঁট কামড়ে মন দিয়ে কি যেন দেখছে। চোখের পাপড়িগুলো বড় বড়। সুঠাম দেহের বলিষ্ঠবান পুরুষটিকে দেখে মোম মনে মনে বলে উঠল, মাশাল্লাহ, এই সুন্দর পুরুষটি আমার স্বামী। এত সুন্দর পুরুষ আমার ভাগ্যে ছিল। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আচ্ছা, মানুষটা কি বোবা? এমন চুপ করে আছে কেন? সেই কখন থেকে গম্ভীর হয়ে বসে আছে। মোমের ভাবনার মাঝেই ময়ূরীর ঘুম চটে গিয়েছে। আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে সে। হাই তুলে মোমের কাঁধে হালকা ধাক্কা দেয় ময়ূরী। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার ভাইটা কি সুন্দর, তাই না? পছন্দ হয়েছে তো? হয়তো একটু বেশিই পছন্দ হয়েছে, সেই জন্যই তো কেমন ড্যাব ড্যাব করেই তাকিয়ে আছো। এভাবে তাকিও না, নজর লেগে যাবে। কেউ নিয়ে যাবে না। রাত এখনো অনেক বাকি। বাসর ঘরে গিয়ে যত খুশি দেখো। ময়ূরীর কথায় মোম হক চুকিয়ে গেল। কিঞ্চিত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে। আমতা আমতা করে বলল, তেমন কিছু না আপু। ময়ূরী বেশ ভাব নিয়ে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাওয়ার কি আছে? তোমারই তো বর। আমি জানি আমার ভাই অনেক হ্যান্ডসাম। দেখতে হবে না ভাইটা কার? হ্যান্ডসাম তো হবেই। মোম কিছু বলে না, চুপ করে আছে। কে জানে, মুখ খুললেই হয়তো ননদিনী আবার উল্টোপাল্টা কিছু বলে তাকে লজ্জা দিবে। তার থেকে বরং চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। শত জল্পনা কল্পনা ভাবতে ভাবতে শ্বশুর বাড়ি এসে পৌঁছালো মোম। আগুন আগে আগেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করলো। রাশেদ বিরক্ত হলেন। নতুন বউকে একা ফেলে কেউ এভাবে চলে যায়? ময়ূরী মোমের একটা হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। শাড়ি পরায় মোমের নামতে অসুবিধা হচ্ছিল। মোমকে নিয়ে শত দরজার সামনে এসে দাঁড়ালো ময়ূরী। বৌমা এসেছে শুনে মিনা চটজলদি নিচে নেমে আসেন। আগুন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে শুনে কয়েকজন পাড়া প্রতিবেশীও এসেছেন বউ দেখতে। মিনা খুশি হলেন। প্রতিবেশীর সাহায্যে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে উদ্যত হলেন। কিন্তু এ কি, আগুন কোথায়? তাকে ছাড়া তো নিয়মগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, যা তো, তোর বড় ভাইয়াকে ডেকে নিয়ে আয়। মেয়েটা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ময়ূরী মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আয়মান হাসি মুখে নাচার ভঙ্গিতে দুলতে দুলতে আগুনকে নিয়ে আসছে। কানে তার হেডফোন, মিউজিক শুনছে সে। তার এক্সাম ছিল বিধায় বিয়েতে যেতে পারেনি। কাছাকাছি আসতেই ময়ূরী নিজ কানে হাত দিয়ে ইশারা করে বলল, হেডফোনটা সারা কান থেকে। তোর সাথে আমার কথা আছে। আয়মান খুশিতে গদগদ হয়ে সুর টেনে বলল। ময়ূরী চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। নাক মুখ কুচকে আয়মানের সামনে এসে একটানে হেডফোনটা ছিনিয়ে নেয়। চাপা স্বরে ধমকে বলল, এই, এইসব কি বলছিস কি? হ্যাঁ, মাথার সাথে আছে না গেছে? আয়মান ব্রুকুচকে বলল, আমি আবার কি করলাম? তুই তুই তো জানতে চাইলি আমি কি গান শুনছি, সেজন্যই তো কানের কিছু অংশ গেয়ে শুনিয়ে দিলাম। আমার হেডফোন দে। ময়ূরী নিজ কপালে থাপ্পড় দিয়ে নাক ফুলিয়ে বলল, না দেব না। আরে মাথা মোটা, কি গান শুনছিলি জানতে চাইনি। হেডফোনটা কান থেকে সরাতে বলেছিলাম। আয়মানের টনক নড়ল। ভাই মামার সামনে দাঁড়িয়ে, নতুন ভাবিও আছে। অমনি জিভ কাটল। ছি, নতুন ভাবি কি ভাবছে? মাঝে মাঝে ছেলে মানুষটা কি না করলেই নয়? সবার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, ও, আমি ভেবেছিলাম, যাকগে চল ভাবিকে দেখব।
আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আগুন আসতেই মিনা তাকে দরজার বাইরে মোমের পাশে দাঁড়াতে বললেন। যা 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 নিয়ম আছে পালন করলেন। দুজনকে বললেন একসাথে ভেতরে প্রবেশ করতে। নিয়ম পালন করে আগুন গটগট পায়ে রুমে চলে গেল। আগুনের যাওয়ার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে আয়মান বলল, যা বাবা, এটা কি হলো? ভাই ভাবিকে ছাড়াই নিজের রুমে চলে গিয়েছে কেন? আমার বউ হলে আমি কোলে তুলে রোমান্টিক মুডে বউয়ের চোখের দিকে তাকিয়ে বউ নিয়ে রুমে যেতাম। আয়মানের কথায় মোম চোখ তুলে তার দিকে তাকায়। তার কথায় কিছুটা লজ্জাও পেয়েছে। মোম চিনে না তাকে। আয়মানের দিকে ইশারা করে মিনা বললেন, এটা আমার ছোট ছেলে আয়মান, সম্পর্কে তোমার দেবর হয়। মোমের দিকে এগিয়ে যায় আয়মান। সালাম দিয়ে কেমন আছো জিজ্ঞেস করতেই মোম ছোট করে উত্তর দেয় যে সে ভালো আছে। আয়মান বুঝতে পারছে তার সাথে কথা বলতে মোম অস্বস্তি বোধ করছে, তাই বলল, ভাবি, আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? আপনি বলতে কেমন যেন লাগছে। সম্পর্কে তুমি আমার থেকে বড় হলেও বয়সে তুমি আমার থেকে ছোট। তুমি আমাকে বড় ভাই ভাবতে পারো। মনে কোনো দ্বিধা রেখো না। কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তুমি করে বললে কোনো অসুবিধা নেই তো তোমার? মোম এক পলক তার দিকে চেয়ে চোখ নামিয়ে নেয়। আয়মান ফের জিজ্ঞাসা করতেই মোম বলল, জি, আপনার যেটা ভালো লাগে সেটা বলেই আমাকে ডাকতে পারেন। আয়মান খুশি হলো। মেয়েটাকে ছবিতে যেভাবে দেখেছে বাস্তবে দেখতে আরও সুন্দর। আব্বুর পছন্দ আছে, তবে একেবারেই পিচ্ছি একটা মেয়ে, মনে মনে ভাবে। আমার গম্ভীর রাগচটা ভাইটাকে এই পিচ্চি মেয়েটা সামলাতে পারবে তো? রাত প্রায় 2টো বেজে গিয়েছে। ময়ূরী মোমকে আগুনের রুমে নিয়ে আসলো। কাপড় পাল্টে ফ্রেশ হতে সাহায্য করলো। মেয়েটা সে কখন থেকে না খেয়ে আছে। খাবার রুমে নিয়ে এসে নিজের হাতেই মোমকে খাইয়ে দিল। মোম অবাক হয়ে তাকে দেখছে। তার ননদটা কত ভালো। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আয়মান এসে মোমের লাগেজটা দিয়ে গিয়েছে। এটাতেই মোমের প্রয়োজনীয় জামা কাপড় সব জিনিস আছে। ময়ূরী বলল, ভাবি, আমি এখন আসি, প্রচুর ক্লান্ত লাগছে। তুমিও নিশ্চয়ই ক্লান্ত, অনেক রাত হয়ে গিয়েছে। যাও, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ময়ূরী চলে আসার জন্য দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে মোম তার হাত টেনে ধরে। কিছু বলবে ভাবি? আপু, আমাকে কি এই রুমে একা থাকতে হবে? একা কেন থাকবি? ভাইয়া আছে তো। ভাইয়া থাকবি তোমার সাথে। দেখো, হয়তো তোমার রুমের বেলকনিতে অথবা ওয়াশরুমে আছে। মোম শুষ্ণ ঢোক গিলল। ওই রাগচোটা লোকের সাথে থাকতে হবে? কিছু ভুল হলে যদি মোমকে মারে? মোম দেখেছে গ্রামে থাকতে ওর এক বান্ধবীর বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়িতে যাওয়ার প্রথম দিনই তার স্বামী তাকে মেরেছিল। মোম কাঁদো কাঁদো মুখে বলল, আমি ওনার সাথে থাকবো না, আমার ওনাকে ভয় লাগে। আমি তোমার সাথে ঘুমাবো। মোমের কথায় ময়ূরী হেসে ফেলল। মোমের থুতনিতে হাত রেখে বলল, ভয় পাওয়ার কি আছে? সে তো তোমার স্বামী। বিয়ের পর স্বামীর ঘরেই মেয়েদের ঘর। সারা জীবন স্বামীর ঘরে তার সাথেই থাকতে হয়, এটাই নিয়ম। তাছাড়া আমার ভাই খুব ভালো মানুষ, একটু রাগী, তবে তার মনটা অনেক ভালো। ভাইয়া যেটা বলবে সব শুনে চলবে, তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। আর কথা না শুনলে সে অনেক রেগে যায়। মোমের শরীর কাটা দিয়ে উঠল। ওই গম্ভীর লোকটার সাথে থাকতে হবে ভাবলেই বুকের ভেতর ধকধক করে উঠছে। ময়ূরী আরও কিছু কথা বুঝিয়ে নিজের রুমে চলে গেল। মোম দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরীর কথাগুলো ভাবছে। তক্ষুনি ওয়াশরুমের দরজা খুলে আগুন বেরিয়ে আসে। কোমরে একটা টাওয়াল প্যাঁচানো। শাওয়ার নিয়েছে সে। মাথার চুল থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে মুখে। সেখান থেকে গড়িয়ে পড়ছে উদাম বুকে। মোম তাকায় আগুনের দিকে। বুকের মধ্যে ঘন কালো লোমগুলোর দিকে নজর পড়তেই বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হতে থাকে। পানির ফোঁটাগুলো মুক্তোর মতো চকচক করছে। পেটানো শরীর, লম্বা চওড়া বলিষ্ঠবান পুরুষটিকে দেখে নিঃশ্বাস আটকে আসার উপক্রম। মোম সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নেয়। হাত পা মৃদু কাঁপছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আগুন। অন্য একটি তোয়ালে নিয়ে মাথার চুলসহ শরীর মুছতে থাকে। আয়নায় মোমের ভীতি লজ্জাকর মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম শুনতে পেয়েছে নাকি বোঝা গেল না। একই জায়গায় ঠাই দাঁড়িয়ে, ট্রাউজার পরে গায়ে টি শার্ট জড়িয়ে মোমের সামনে এসে দাঁড়ায় আগুন। 6 ফুট লম্বা আগুনের বলিষ্ঠ শরীরের সামনে
মোমকে চুনোপুটি মনে হচ্ছে। আগুনের বুক পর্যন্ত হবে, বয়সও অল্প, ভবিষ্যতে আরেকটু লম্বা হলেও হতে পারে। মোম ঘন ঘন চোখ ঝাপটাচ্ছে, ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে, হাতে দুটো স্বর্ণের চুড়ি, নাকে ছোট্ট একটি পাথরের নোজপিন, লাইটের আলোয় চকচক করছে। গায়ে কলা পাতা রঙের সুতির শাড়ি, ফর্সা গায়ে ভালো মানিয়েছে। চুলগুলো বেনুনি করা, যা কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত চলে গিয়েছে। বোঝাই যাচ্ছে মেয়েটার চুল অনেক লম্বা। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ভ্রুকুচকে মৃদু ধমকে বলল, এই মেয়ে, কি ব্যাপার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাওনি? ধমক খেয়ে মোম হালকা কেঁপে উঠল, কাপা কণ্ঠে উচ্চারণ করল। জি জি। আগুন বিরক্ত হলো, তার মানে এই মেয়ে তার কথা শুনতে পায়নি। অদ্ভুত, নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, কি জি জি করছো? তোমাকে আমি কিছু বলেছি, শুনতে পাওনি? মোম মাথা নিচু করে নিল। দুঃখিত, আমি শুনতে পাইনি। জি বলুন, কি বলবেন? আগুন অবাক হয়ে তাকায় তার দিকে, বলে, কি এ মেয়ে, একটা কথা এতবার বলা লাগবে? মেজাজ খারাপ হলো আগুনের, দাঁতে দাঁত চেপে বলল, কয়টা বেজেছে জানো? আর কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম বিছানার দিকে যাওয়ার জন্য এক পা বাড়ালো। আগুন পেছন থেকে ডেকে ওঠে। মোম ড্যাব ড্যাব করে তাকায় তার পানে। আগুনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। রয়ে শোয়ে আগুন বলল, তোমার নামটাই তো জানা হলো না। তা কি নাম তোমার? আগুনের কথায় মোম বেশ অবাক হলো। যাকে বিয়ে করেছে এখনো তার নামই জানে না। কাবিন নামায় সাইন করার সময় তো নামটা দেখার কথা। বিয়ে পড়ানোর সময়ও কাজী নাম বলে। জিজ্ঞেস করবে কি না, থাক, লোকটা যা রাগী, জিজ্ঞেস করলে যদি আবার ধমক দেয়। মোম আর ঘাটালো না, ছোট করে কাপা কণ্ঠে বলল, জি মম। কোন ক্লাসে পড়ো? আই মিন, এখনো পড়াশোনা করো নাকি বাদ দিয়ে দিয়েছো? এবার 10ম শ্রেণীতে উঠেছি। আগুন ভ্রুকুচকে বলল, তা তোমার বয়স তো সবে 15। এই এত ছোট থাকতে বিয়ে করার কারণ কি? বাবা মাকে বলতে পারলে না যে তুমি এখন বিয়ে করতে চাও না? পড়াশোনা করার আর কোনো ইচ্ছে আছে? আগুনের কথায় মোমের মনটা খারাপ হয়ে গেল। চোখ দুটো জলে ভরে উঠল। সে তো এখন বিয়ে করতে চায়নি, শুধু বাবার জন্য বাধ্য হয়ে বিয়েটা করেছে। ছলছল চোখে তাকিয়ে বলল, আমি পড়তে চাই, এখন বিয়ে করতে চাইনি। বাবা অসুস্থ বলে তার কথা ফেলতে পারিনি। আগুন আরো কিছু বলতে চেয়েছিল। মোমের ক্রন্দনরত মুখশ্রীর দিকে নজর পড়তেই সহসা থেমে গেল। মোমের মুখটা লাল হয়ে আছে। ফর্সা হওয়াতে একটু কাঁদলেই নাক লাল হয়ে যায়। সে নিজেও তো দাদুর কথা রাখতে বিয়ে করেছে। সে ছেলে হয়ে যখন বিয়েটা আটকাতে পারল না, তখন মেয়ে হয়ে মোম কিভাবে আটকাতো? তাই বলল, শুনে খুশি হলাম। তুমি পড়তে না চাইলেও তোমাকে পড়তে হতো। একজন প্রফেসরের বউ হয়ে মাত্র 9ম শ্রেণী পাশ করে বসে থাকলে তো চলবে না। যেহেতু তোমার ইচ্ছা আছে পড়ার, তাই আমি তোমাকে পড়াবো, চিন্তা করো না। দেখি চেষ্টা করি এখানকার কোনো স্কুলে ট্রান্সফার করানো যায় কি না। ট্রান্সফার করা না গেলেও সমস্যা নেই, এখানে থেকে পড়বে আর এক্সাম টাইমে তোমাদের বাড়িতে গিয়ে এক্সাম দিয়ে আসবে। জি আচ্ছা। তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? জি জানি। আগুনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের স্বরে বলল, তুমি জানো? কিন্তু কিভাবে? কাবিনের কাগজে সাইন করার সময় আপনার জন্ম তারিখ দেখেছিলাম। ও, তা নিজের থেকে গুনে গুনে 14 বছরের বড় কাউকে বিয়ে করতে খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? গ্রামের এক কাকি বলেছেন মেয়েদের থেকে ছেলের বয়স একটু বেশিই হয়, এতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। তাছাড়া আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সেটা বদলানোর ক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার ভাগ্য জুড়ে রেখেছিলেন। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। মোমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুন। ছোট্ট একটা মেয়ে, কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। কথা বললেও আস্তে করে বলে। মা ঠিকই বলেছিল, মোম সত্যিই শান্তশিষ্ট একটা মেয়ে। আগুন বলল, কথা বলতে বলতে অনেক দেরি করে ফেললাম, এসো ঘুমাতে হবে তো। আগুন লাইট অফ করে নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। কপালে এক হাত দিয়ে শুয়ে রয়েছে। একটু আলো থাকলেও আগুন ঘুমাতে পারে না। পুরো রুম অন্ধকার করে ঘুমানোর অভ্যাস তার। মোম যদি ভয় পায়, তাই মোমের কথা চিন্তা করে ড্রিম লাইট জ্বালিয়ে রেখেছে। সত্যিই মোম অন্ধকারে ভয় পায়। আগুনের পাশে শুতে মোমের কেমন যেন লাগছে।
শরীরে অন্যরকম একটা শিহরণ জাগছে। যদিও পুরুষটি তার স্বামী, অচেনা একজন পুরুষের সাথে ঘুমাতে একটু অস্বস্তি হওয়ারই কথা। মোম গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে আটঘাট হয়ে আগুনের দিকে মুখ করে শুয়ে পড়ল। আগুন ওপাশ ফিরে শুয়েছিল। কিছুক্ষণ পর মোমের দিকে মুখ করে কাত হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইটের আলো মোমের মুখে পড়ছে। ঘুমিয়ে গিয়েছে মেয়েটা এত তাড়াতাড়ি, হয়তো ক্লান্ত ছিল তাই। আগুনও চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করে। জার্নি করে আসায় সে নিজেও ক্লান্ত ছিল, তাই তো আগুনের চোখ দুটো ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আগুনের, আজকেও তার ব্যতিক্রম হলো না। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাইরে জগিং করতে চলে যায়। ভেবেছিল আজকেও যাবে, তবে শরীর সাই দিচ্ছে না। রাতে তেমন ভালো ঘুম হয়নি, এখন আবার উঠে পড়েছে। কলেজেও যেতে হবে, বিয়ের জন্য কালকে যেতে পারেনি। ফ্রেশ হয়ে এসে বিছানার দিকে নজর পড়ে। নিষ্পাপ মুখের অধিকারী একটা শুভ্র পরী তারই বিছানায় এলোমেলোভাবে মোম ঘুমিয়ে আছে। পরনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে। বুকের কাছের আঁচলটাও ঠিক নেই। হাত দুটো একসাথে করে মাথার নিচে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। মাথার ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। ফ্যানের বাতাসে উড়ছে সেগুলো। শুষ্ক ঢোক গিলে আগুন দৃষ্টি সরিয়ে নেয়। বিড়বিড় করে উঠল, বাচ্চা একটা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার ঘাড়ে, যে নিজেকেই সামলাতে পারে না, সে আমাকে সামলাবে কিভাবে? বিড়বিড় করে বলে উঠল। নিজের রুমের ব্যালকনিতে চলে যায় আগুন। গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে। নজর তার দূর আকাশে। আকাশে এখনো সূর্যের দেখা মিলেনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সে তার কিরণ ছড়াবে ধরনের বুকে। আগুন যখন মন দিয়ে হালকা ঘোলাটে আকাশ দেখতে মত্ত, তখনই তার ফোন বেজে ওঠে। ড্রেসিং টেবিলে রাখা ছিল ফোন। সেখান থেকে ফোনটা নিয়ে পুনরায় ব্যালকনিতে চলে আসে। ওর ফ্রেন্ড নাইমা ফোন করেছে। সে একজন ডাক্তার। আগুনের কলেজের পাশাপাশি একটা হসপিটাল রয়েছে, সেখানকার একজন সিনিয়র ডাক্তার সে। এত সকালে ফোন করেছে। ব্রুকুচকে ফেলে আগুন রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নাইমা বলে ওঠে, হাই হ্যান্ডসাম বয়, কি খবর তোর? কেমন আছিস? নিচ থেকে ফোন করে তো একটু খোঁজও নিস না, ভুলে গিয়েছিস? আগুন বিরক্ত হলো। এইসব কথা বলার জন্য এই মেয়ে এত সকালে ফোন করেছে। নাইমাকে আগুনের তেমন পছন্দ না। কলেজ লাইফ থেকেই ওর পিছে পড়েছে সে। আগুন জানে নাইমা তাকে পছন্দ করে। একবার প্রপোজও করেছিল, আগুন না করে দিয়েছে। সে তাকে ফ্রেন্ডস ছাড়া অন্য কিছু ভাবে না। আগুনের থেকে কোনো রেসপন্স না পেয়ে নাইমা পুনরায় বলল, হ্যালো আগুন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, শুনছি। এই সময় ফোন করার কারণটা ঠিক বুঝলাম না। কোনো কারণ নেই, কথা বলতে মন চেয়েছে তাই ফোন করেছি। কেন, কোনো সমস্যা? এমন তো নয় যে ঘরে তোর বউ আছে, বে টাইমে ফোন করলে সে রাগ করবে। নাইমার কথায় আগুন কিছুটা থমথমে খায়। ওকে এখন কিছু বলা যাবে না। জানতে পারলে সিন ক্রিয়েট করতে পারে। মোট কথা কাউকে কিছু বলা যাবে না। কলেজে বিষয়টা জানাজানি হলে আগুনকে অনেক হেনস্থা হতে হবে। কলিগ সিনিয়র টিচার্সরা মজা নেবে। মান সম্মানের দফা রফা হয়ে যাবে। আর স্টুডেন্টরা জানলে তো কোনো কথাই নেই। সঠিক সময় আসুক, তখন না হয় সবাইকে জানানো যাবে। তপ্ত শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না। বউ না থাকলেই যে যখন তখন ফোন করা যাবে এমনটা ভাবা ভুল। এখন আর ছোট নেই তুই। একটু ম্যানার্স শিখ। কোনো কাজের দরকার ছাড়া অটাইমে ফোন করাটা আমি ভালো চোখে দেখি না। আশা করি এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবি। কথা শেষ করেই কল কেটে দিয়েছে আগুন। নাইমার এরকম হুটহাট ফোন করায় চরম বিরক্ত হয় আগুন। আগে রাতে 2-3টের দিকেও ফোন করত। ইদানিং টাইম মানে না, যখন তখন ফোন করে বসে। কিছুদিন আগেও ফোন করেছিল এমন সময় যখন সে স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিল। আগুনের ইচ্ছে করছিল নাইমার কানের নিচে ঠাটিয়ে এক থাপ্পড় দিতে। বিরক্ত হয়ে নাম্বার ব্লক লিস্টে রেখেছিল। পরে নাইমা ক্ষমা চেয়েছিল। কান্নাকাটি করে ব্লক থেকে নাম্বার উঠাতে বলেছিল। আগুন তার কথা শুনেছিল আর সাবধানও করেছিল নেক্সট টাইম যেন খেয়াল থাকে। আকাশের ঘন কালো মেঘের মতো আবছা অন্ধকার সরে গিয়ে সূর্য উঁকি দিয়েছে। ধরনের বুকে তার দীপ্তি ছড়াচ্ছে। লম্বা নিঃশ্বাস ছেড়ে ব্যালকনি থেকে রুমে আসা আগুন এসে দেখে বিছানা শূন্য। মোম নেই, হয়তো উঠে পড়েছে। বিছানাটা পরিপাটি করে গোছানো, নিশ্চয়ই মোম করেছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই পেছন ফিরে তাকায়। মোম দাঁড়িয়ে আছে। আজকেও সুতির শাড়ি পরেছে, তবে তার শাড়ি পরা ঠিকঠাকভাবে হয়নি।
এটাকে শাড়ি পরা বলে না, কোনো রকম গায়ের সাথে সাপের মতো পেঁচিয়ে রেখেছে যেন। আগুন মোমের সামনে এসে দাঁড়ায়, এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এভাবে শাড়ি পরেছো কেন? যখন তখন আঁচলে পা বেঁধে তো পরে যেতে পারো। বিয়ের সময় কি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস দেয়নি আমাদের বাড়ি থেকে? কালকে তো দেখলাম ঠিকঠাকভাবেই শাড়ি পরেছিলে, এখন এভাবে পরেছো কেন? আগুনের কথায় মোম কিছুটা লজ্জা পায়। আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল, জি দিয়েছে। আসলে কালকে আপনার বোন শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি শাড়ি পরতে পারি না, কখনো পরিনি। আর শাড়ি না পরে অন্য কোনো ড্রেস পরলে কেউ যদি কিছু বলে, সেই জন্যই শাড়িই পরেছি। গ্রামে থাকতে আমার কাকি বলেছিলেন বিয়ের পর মেয়েদের শাড়ি পরতে হয়। কে তোমাকে কি বলবে? সবার পরিবারের মতো আমাদের পরিবার না। তুমি তুমি যেই ড্রেসে কমফোর্টেবল ফিল করো সেটাই পরতে পারো, কেউ কিছু বলবে না। মোম মাথা নেড়ে লাগেজ থেকে মিষ্টি রঙের একটা থ্রি পিস নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়ে। আগুন নিচে চলে আসে ব্রেকফাস্ট করার জন্য। হয়তো কলেজে যেতে লেট হয়ে যাবে। রাশেদ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন আর খাতায় কিছু একটা লিখছেন। ময়ূরী মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আইমান এখনো ঘুম থেকে ওঠেনি। ডাইনিং টেবিলে না বসে আগুন বাবার পাশে গিয়ে বসলো। ললাটে ভাঁজ ফেলে রাশেদকে বলল, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? রাশেদ চোখের চশমাটা ঠিক করে পত্রিকাতে নজর রেখেই বললেন, দেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, বুঝলে? এখন মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। সামান্য জমির জন্য আপন ভাইকেও খুন করতে দুবার ভাবে না। এ তো গতকালকেই এমন একটা ঘটনা ঘটেছে, সেটাই মন দিয়ে পড়ছিলাম। এভাবে চলতে থাকলে দেশের যে কি হবে সেটারই হিসাব করছিলাম। এই কথার প্রেক্ষিতে আগুন কিছু বলল না। কিছু বললেই বাবার লম্বা ভাষণ শুরু করে দিবেন। এখন ভাষণ শোনার বিন্দু মাত্র ইন্টারেস্ট তার নেই। মিনা খেতে আসার জন্য ডাক দিলেন। আগুন ময়ূরীকে ডেকে বলল, নাস্তাটা এখানেই নিয়ে আয়, আজকে কলেজে যেতে হবে। পাশ থেকে গম্ভীর কণ্ঠে রাশেদ বললেন, নতুন বিয়ে করেছ, কটা দিন বাড়িতেই থাকো, কলেজে যাওয়ার দরকার নেই। আগুন ভ্রুকুচকে তাকায় বাবার দিকে। রাশভারী কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে কি কলেজে যেতে পারবো না? ছুটি ছাড়া এমনিতেই একদিন প্রেজেন্ট ছিলাম না, আবার আজকেও যাব না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া এভাবে হুটহাট করে বিয়ে করে ফেলেছি সেটা তো কেউ জানে না। আমি চাইও না এখন কেউ জানুক। বাধা দিও না আমার কাজে। তোমার কথা মতো তো বিয়েটা করেছি। রাশেদ খ্যাপা স্বরে বললেন, বিয়েটা করে আমাকে উদ্ধার করে দিয়েছ, তোমাকে এখন সালাম করা দরকার, কি বলো? আগুন বিরক্ত হয়। ইচ্ছে করছে খাবার ছেড়ে উঠে যেতে, মা কষ্ট পাবে তাই যেতে পারছে না। মিনা ছেলের পাশে বসেন, বাটিতে আর একটু আলু ভাজি তুলে দেন। ছেলের দিকে চেয়ে নরম কণ্ঠে বললেন, কলেজ যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? বুঝতেই তো পারছিস মেয়েটা ছোট, অনেকটা অবুঝ। হাজার আমরা পাশে থাকি, স্বামীর সঙ্গটাই বড় সঙ্গ। আগুন কিছু বলল না, চুপ করে খাবার শেষ করে উঠে দাঁড়ায়। মিনা পুনরায় বললেন, হ্যাঁ রে, বোম কি উঠেছে? মেয়েটার কোনো কিছুর দরকারও পড়তে পারে, নতুন তো, লজ্জায় হয়তো বলতে পারবে না। তুই গিয়ে একটু দেখ। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, উঠেছে, তোমরা গিয়ে দেখো। বললাম না আমাকে কলেজে যেতে হবে। ছেলের কথায় মিনার মুখটা থমথমে হয়ে গিয়েছে। আমতা আমতা করে বললেন, বলছিলাম কি, তুই হয়তো কয়েকদিনের মধ্যে তোর ফ্ল্যাটে চলে যাবি মোম। মিনার কথা কেড়ে নিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল, কয়দিন পর নয় মা, আমি কালকেই সেখানে যাব। আইমানেরও তো ভার্সিটি খোলা, ওকে জানিয়ে দিও। আমরা কালকে ফ্ল্যাটে ফিরে যাব। সে কি, কালকে চলে যাবি? বৌমাকে নিয়ে যাবি না? এতটা জার্নি করে বাসা থেকে রোজ রোজ কলেজে যেতে কষ্ট হয়, আইমানেরও সমস্যা হয়। সেজন্যই তো কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়েছি। আর মোমকে নিব মানে? ও সেখানে গিয়ে কি করবে? আইমান আছে সাথে, মোমকে নিয়ে যেতে পারবো না, ও এখানেই থাকবে। দরকার হলে আয়মান ওখান থেকে বাড়িতে চলে আসবে, তবুও মোমকে নিয়ে যা। এমনিতেও আয়মান সপ্তাহে 1-2 দিন যায় ভার্সিটিতে। আমি ওকে বলে দিব সেইখান থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে এইখানে চলে আসতে, তাহলে তোদের কোনো সমস্যা হবে না। কোনো দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। মোম এ বাড়িতেই থাকবে তোমাদের সাথে। রাশেদ খুবই মনোযোগ সহকারে পত্রিকা পড়ছিলেন। ছেলে এবং স্ত্রীর বলা কথাগুলো আমলে নিয়েছেন। আগুনের কথায় তার মুখভঙ্গি বদলে যায়। ছেলেটা একটু বেশি তেরা, তবে তিনিও কম না। পত্রিকা থেকে দৃষ্টি ছড়িয়ে ছেলের দিকে তাকান। গলার আওয়াজ যথাসাধ্য গম্ভীর রেখে বললেন,
মন তোমার বিয়ে করাবো, তুমি যেখানে থাকবে তোমার স্ত্রীও সেখানেই থাকবে। কালকে বিয়ে করেই আজকে বলছো আলাদা থাকবে, সেটা হবে না। আগুন অবাক হয়ে বাবার দিকে তাকায়। ভীষণ রাগ হচ্ছে তার। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আলাদা থাকবো সেটা কখন বললাম? বলেছি আমার কলেজ যাতায়াতের সুবিধায় ফ্ল্যাটে ব্যাক করব। আমি কলেজে চলে গেলে মোম সারাদিন বাসায় একা থাকবে। তার থেকে বরং তোমাদের সাথে থাকাই ভালো। রাশেদ তবুও মানতে নারাজ। নিজের কথাই অটল থেকে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার এত ভালো বুঝতে হবে না। কালকে আয়মান গিয়ে সেখান থেকে তার ব্যবহৃত সকল জিনিস নিয়ে আসবে। তুমি মোমকে নিয়ে যাবে, ও তোমার সাথেই থাকবে, এটাই ফাইনাল। ক্রোধ নিয়ে চিৎকার করে আগুন বলল, ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। আমি যেখানেই থাকবো মোমো আমার সাথেই থাকবে। নিয়ে যাব মোমকে। সব কিছু তো জোর করে চাপিয়ে দিচ্ছ আমার উপর। প্রথমে নিজের থেকে 14 বছরের ছোট বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছো, এক প্রকার বাধ্য করেছো বিয়েটা করতে। এখন নিজেদের যা খুশি সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আগুন আর কথা বাড়ালো না। গটগট পায়ে রুমের দিকে অগ্রসর হলো। রেডি হয়ে এখন কলেজে চলে যাবে। ছেলের চিৎকারে রাশিদের কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় ছেলে জেদকে পাত্তা দিলে আজকে তার লক্ষ্মীমন্ত বউটা তাদের বাড়িতে থাকতো না। হুট করেই বিয়েটা হয়ে গিয়েছে। কাছাকাছি থেকে একে অপরের প্রতি অনুভূতি জন্মানোটা খুবই প্রয়োজন। দুজন একসঙ্গে না থাকলে মনের মিল হবে কি করে? দুপুরের রান্নার তোড়জোড় চলছে। নতুন বউ এসেছে বাড়িতে। তেমন কাউকে না জানালেও নিজেরাই ছোট্ট করে বউ ভাতের দিনটাকে উদযাপন করবে। আইমান আজকে ভার্সিটিতে যায়নি, বাড়িতেই থাকবে। মিনা বলে দিয়েছেন বিকেলে গিয়ে যেন আগুনের ফ্ল্যাট থেকে তার সকল জিনিসপত্র নিয়ে আসে। এখন তার সেখানে জায়গা নেই, ভাই ভাবি থাকবে। আইমান বিনা বাক্যে মায়ের কথা মেনে নিয়েছে, দ্বিমত করেনি। বাড়ি থেকে ভার্সিটিতে যেতে তার বেশি একটা অসুবিধা হবে না। প্রয়োজনে বাইক ইউজ করবে। ময়ূরীও প্রিন্সিপালকে ফোন করে আজকের দিনটির জন্য ছুটি নিয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে। পায়েসটা হলেই সব রান্না কমপ্লিট। ময়ূরী সালাদ কেটে প্লেটে রাখছে। মোমকে কোনো কাজ করতে দিচ্ছেন না মিনা। নতুন বউ, তাকে কাজ করতে হবে না, আরও সময় আছে। মিনার পর তো সংসারের হাল তাকেই ধরতে হবে। মোম শোনে না তার কথা, পাশে দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মনে মনে খুশি হয় মিনা। রান্নার কাজ শেষ। ময়ূরী মোম মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। প্রচণ্ড গরম পড়েছে। রান্নাঘরে থাকায় ঘেমে গিয়েছে তারা। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, মোম, তুমি গিয়ে গোসল করে নাও। ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছ? সেই জন্যই বলেছিলাম তোমার রান্নাঘরে আসার দরকার নেই। শুনলে না আমার কথা? অসুবিধা নেই, গ্রামে থাকতে মা রান্না করার সময় তাকে হেল্প করতাম। তুমি রান্না করতে পারো? অল্প অল্প। মিনা মুচকি হাসে। মেয়েটার মুখটা পুরাই মায়াবী, যে কেউ দেখলেই মন ভালো হয়ে যাবে। মোম চলে যায়। পেছন থেকে মিনা পুনরায় ডেকে ওঠেন। মোম প্রশ্নসিক্ত নয়নে তাকায় শাশুড়ির দিকে। মিনা বললেন, গোসল করে 3 পিস পরো না, ভালো দেখে একটা শাড়ি পরো কেমন? মোম মাথা নেড়ে চলে যায়। রুমে এসে চিন্তায় পড়ল, সে তো শাড়ি পরতে পারে না, এখন কি হবে? মনমরা হয়ে গোসল করে কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। বিছানায় বসে এক পা দুলাচ্ছে আর চিন্তা করছে এই অবস্থায় রুম থেকে বের হবে কি করে। এক্ষুনি হয়তো খেতে বসবে সবাই, তাকেও ডাকা হবে। কি করবে এখন মোম? মোম আগুনের রুমটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো অবলোকন করছে। রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠলেও নানান চিন্তায় ডুবেছিল। রুমটা ভালো করে দেখাই হয়নি। শুধু রুম কেন, এই পুরো বাড়িটাই তো এখন পর্যন্ত ঠিকঠাকভাবে দেখা হলো না। আগুনের রুমটা বেশ পরিপাটি, বোঝাই যাচ্ছে অগোছালো সে পছন্দ করে না। দেয়ালে আগুনের অনেকগুলো ছবি রয়েছে। আইমান ময়ূরীর সাথেও কয়েকটা ছবি রয়েছে। বন্ধুদের সাথে তোলা ছবি কেবল একটি। সবাই হাসি মুখে ছবির ফ্রেমে বন্দি হয়েছে। শুধু আগুনের মুখে হাসি রেশ পর্যন্ত নেই। চেহারায় তার কেমন গম্ভীর ভাব। এই লোকটা কি হাসতে পারে না? একটু হাসলে কি হয়, খাটাস মার্কা লোক। মনে মনে ভেঙচি কাটে মোম। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে নজর পড়ে। আগুনের একটা ছবি রয়েছে সেখানে। এই ছবিটাতে আগুনের ঠোঁটে কিঞ্চিত মুচকি হাসি রয়েছে। বসা থেকে উঠে ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়। পুনরায় বিছানায় বসে। হাত দিয়ে ফ্রেমে বন্দি হয়ে থাকা আগুনের মুখটা আলতো করে ছুঁয়ে দেয় সে। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে।
আগুনের হালকা ছাঁটাই করে রাখা চাপদাড়িগুলো মোমের ভীষণ পছন্দ হয়েছে। হালকা গোলাপি ঠোঁটগুলো কি চমৎকার, মনে হয় ঠোঁট দুটো আর্ট করা। মোমের ভাবনায় মোম নিজেই লজ্জা পাইছি। এসব কি ভাবছিল সে? দরজায় ঠক ঠক আওয়াজ হতেই মোমের টনক নড়ে। দ্রুত হাতে থাকা ছবিটা জায়গা মতো রেখে দরজা খুলে দেয়। ময়ূরী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ময়ূরীকে দেখে মোমের বড় বড় পাপড়িযুক্ত নয়ন দুটো চকচক করে ওঠে। আর কোনো চিন্তা নেই, ময়ূরী এখন তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিবে। মোমের মুখের দিকে তাকিয়ে ময়ূরী দুষ্টু হেসে বলল, কি গো ভাবি, মুচকি মুচকি হাসছো কেন? রাতে ভাইয়া একটু বেশি ভালোবাসা দিয়েছে নাকি? সহসা মোমের হাসিটা মুছে গেল। এই ননদীটা এমন কেন? ভারী দুষ্ট মেয়ে। ময়ূরী ভেতরে ঢুকে বলল, তাড়াতাড়ি চলে, মা খেতে ডাকছে, একটু পরে ভাইয়াও চলে আসবে, জলদি এসো। মোম মুখটা ছোট করে রেখেছে। অসহায় চোখে ময়ূরীর দিকে চেয়ে বলল, আপু আমি তো ঠিকমতো শাড়ি পরতে পারছি না, দেখো শাড়ির কি বেহাল দশা। মা বলেছেন শাড়ি পরতে, অনেকবার চেষ্টা করেছি, পারছি না তো। এই অবস্থায় কিভাবে নিচে যাব? ও এই ব্যাপার, আরে এত টেনশন করার কি আছে, আমি আছি না, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। মোম স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। ময়ূরী সুন্দর করে মোমকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়েও দিয়েছে। মোম মানা করেছিল, কিন্তু ময়ূরী তার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে হালকাভাবে সাজিয়ে দিয়েছে। মোমের পরনের শাড়িটা খয়েরি রঙের, শাড়ির পাড়ে ছোট ছোট সাদা রঙের ফুল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, হাতে সাদা খয়েরি রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কানে বিয়েতে দেওয়া একজোড়া ডিজাইনার স্বর্ণের দুল, মাথার চুল ভেজা, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সেথায় প্লাস্টিকের তৈরি বেলি ফুলের গাছরা জড়ানো। ব্যাস, মোমকে সাজানো কমপ্লিট। অল্প সাজেই মোমকে পুরো অপ্সরা লাগছে। নাকের ছোট পাথরের নাকফুলটা তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মোমের থেকে সরে এসে একটু পিছিয়ে মিষ্টি হেসে গালে হাত দিয়ে ময়ূরী বলল, আল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না, দেখো আজকে ভাইয়া তোমাকে দেখলে একেবারে ফিট খেয়ে যাবে। দুপুর 3টে বেজে গিয়েছে। আগুন এখনো বাসায় আসেনি। ওর জন্য কেউ এখন পর্যন্ত খাবার খায়নি। আইমান তাকে একের পর এক ফোন করেই যাচ্ছে। রিং হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। রাশেদ গম্ভীর মুখে পায়চারি করছেন। তিনি বারবার বলে দিয়েছেন আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরতে, অথচ ছেলের কাণ্ড দেখো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। সেলিনা গিয়ে দরজা খুলে দিলেন। ওদের বাড়িতে কাজ করেন তিনি। আগুন এসেছে, ঘেমে জুবুথুবু অবস্থা। রৌদ্র থেকে এসেছে বিধায় ফর্সা মুখশ্রী কেমন লাল হয়ে আছে। ওকে দেখতে পেয়ে রাশেদ কাছে এসে গম গম কণ্ঠে বললেন, কি পেয়েছোটা কি তুমি? আমার পছন্দের পাত্রীর সাথে বিয়ে করিয়েছি বলে যা খুশি করবে, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোনো আক্কেল নেই তোমার? বলেছিলাম আজকে একটু জলদি বাসায় আসতে, কিন্তু তুমি তো কাউকে পরোয়াই করো না। তোমার জন্য যে বাড়ির মানুষগুলো না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে? আমাদের কথা না হয় বাদে দিলাম, তোমার বউ, তার কথাটা তো একবার ভাবতে। মেয়েটার কাছে এই পরিবেশটা নতুন। স্বামী হিসাবে তোমার উচিত তাকে সঙ্গ দেয়া, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা নজর রাখা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা শ্বাস নিলেন রাশেদ। আগুন ভ্রুকুচকে বাবার দিকে তাকালো। বাইরে থেকে এসেছে, এখন প্রচুর ক্লান্ত লাগছে। রাগারাগি করতে ইচ্ছে করছে না। কিছুটা তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, আমি কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তোমাদের খিদে পেলে তোমরা খেয়ে নিতে। আর কলেজে গেলেই নিজের ইচ্ছে মতো চলে আসা যায় না, সব কিছুর একটা রুলস আছে। তবুও তো চেষ্টা করেছি দ্রুত ফিরে আসার। রাশেদ আরও কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিলেন। স্বামীর মনোভাব বুঝতে পেরে মিনা আগুনের কাছে এসে বললেন, কথা বাড়ি লাভ নেই, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আগুন চলে গেল। সবাই খাবার টেবিলে নিজেদের জায়গায় বসে পড়েছে। পাশাপাশি 2টে চেয়ার আর একটা আলাদাভাবে চেয়ার খালি এখনো। ময়ূরের চেয়ারের পাশে মোম দাঁড়িয়ে আছে। আগুন তাকে খেয়াল করেনি, করবে কিভাবে? এসেই তো নিজের রাগের লোক দেখাতে ব্যস্ত তিনি। রাশেদ মোমকে বসতে বললেন। মোম বসে না। শাশুড়িকে রেখে সে একা একা খাবে না, ঠায় দাঁড়িয়ে রইল। মিনা সবাইকে খাবার দিচ্ছে। চিকেনে কামড় বসিয়ে আইমান বলল, ভাবি নিশ্চয়ই ভাইয়ার জন্য ওয়েট করছে। নতুন বউ লজ্জা পাচ্ছে বলতে। ঠিক বলেছি তো ভাবি? আইমানের কথায় মোম হা হয়ে গেল।
সে তো এমন কিছুই ভাবেনি। ততক্ষণে আগুন এসে পড়েছে, পরনে ট্রাউজার আর খয়েরি রঙের টি শার্ট। চেয়ারে এসে বসতেই আইমান বলল, কি ব্যাপার ব্রো? আজকে ভাবি আর তুমি ম্যাচিং করে সবকিছু পরেছো দেখছি। ভালো, খুব ভালো। ম্যাচিং না হলে দুজনের রোমান্স ঠিক জমবে না। বুঝতে না পেরে আগুন গম্ভীর কণ্ঠে বলল, মানে? তুমি আর ভাবি সেম কালারের ড্রেস পরেছো, সেজন্য বলছি। আগুন নিজের দিকে নজর বুলায়। সে এই টি শার্টটা বের করেনি, বিছানার উপরেই ছিল, তাই এটাই পরেছে। পরপর ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। অমনি তার দৃষ্টিজোড়া মোমেতে অনড় রইল। থমকে গেল চারপাশ। বক্ষতলে অদ্ভুতভাবে তীরের মতো কিছু একটা বিঁধল যেন। স্নায়ু কোষে রক্ত চলাচল দ্রুত গতিতে হচ্ছে। নিঃশ্বাসের গতিতে বক্ষস্থলে চলছে তীব্র আন্দোলন। চোখের মণিতে কেবল মোমের মুখশ্রী আটকে রইল। কে বলবে আগুনের সম্মুখে থাকা রমণীটি 15 বছরের বাচ্চা? তাকে দেখতে পূর্ণাঙ্গ একজন নারী লাগছে। আগুনের কাছে অতি যত্নে করা বাগানের একটি ফুল মনে হচ্ছে মোমকে, যে ফুলটির একমাত্র মালিক সে। ময়ূরী খাবার চিবোতে চিবোতে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া খাবে না? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ভাবিকে এখন এত দেখো না, খাবার খেয়ে নাও আগে, পরে যত ইচ্ছা দেখো। ভাবিকে দেখলে তো আর পেট ভরবে না। আইমান ময়ূরীর কথায় ফোড়ন কেটে আগুনকে খোঁচা দিয়ে বলল, বুঝিস না, নতুন নতুন বিয়ে করেছে ব্রো, আমাদের সামনে জোর করে বিয়ে করিয়েছে বললে কি হবে? মনে মনে ঠিকই ভাবিকে মনে ধরেছে ভাইয়ার। নয়তো বাবা মার সামনে এমন ছ্যাবলার মতো বউয়ের দিকে কেউ চেয়ে থাকে? ময়ূরী ফিক করে হেসে ফেলে। মোম লজ্জায় মাথা নিচু করে নিল। অন্য সময় হলে মজা করার জন্য রাশেদ একটা রাম ধমক দিতেন ছেলেকে, কিন্তু আগুনকে খোঁচানোর জন্য কিছু বলেননি, উল্টো খুশি হলেন। মুখে তার মিটিমিটি হাসি। খাবারের সময় কথা বলা তিনি পছন্দ করেন না। ওদের কথায় আগুনের হুঁশ ফিরে, মোমের থেকে নজর ফিরিয়ে নেয়। আইমানের দিকে চেয়ে ধমকে বলল, খাওয়ার সময় এত কথা কিসের? চুপ করে খা, নয়তো চাপকে লাল করে দেবো বেয়াদব। ধমকে মৃদু কেঁপে ওঠে মোম। ময়ূরীও চুপ করে খাচ্ছে। ভাই রেগে গেলে খবর খারাপ আছে। রাশেদ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ওদেরকে ধমকাচ্ছ কেন? ছোট মানুষ একটু দুষ্টুমি তো করবেই। হুটহাট রাগ কন্ট্রোল করতে শেখো আগুন। মিনা এসে ছেলেকে খাবার দিলেন। আগুন তৈলাক্ত খাবার পছন্দ করে না। মা ভালোবেসে রেঁধেছেন, খেতে তো হবেই। মিনার জোড়াজুড়িতে মোমো আগুনের থেকে কিঞ্চিত দূরে পাশের চেয়ারটাতে বসে পড়ল। খুব খিদে পেয়েছে তার, বেলা তো কম হলো না। মোমো অল্প অল্প করে খাচ্ছে। খাবার খাওয়ার মাঝে আর চোখে আগুনের দিকেও তাকাচ্ছে। আগুন তার দিকে তাকাচ্ছে না, প্লেটের দিকে দৃষ্টি রেখে খাচ্ছে সে। পোলাও মাংস যেমন তেমন খেলেও পায়েস এক বাটি ফুল খেয়েছে আগুন। মায়ের হাতের পায়েস সবসময় তার পছন্দ। বেসিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই পেছন থেকে আইমান চাপা স্বরে বলে উঠল, ব্রো, তুমি একটা আনরোমান্টিক বয়। ভাবি তোমার জন্য কত সুন্দর করে সেজেছে, অ্যাটলিস্ট একটু প্রশংসা তো করতে পারতে। দেখো, এই আনরোমান্টিক হওয়ার জন্য বউ না আবার তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে যায়। ঘাড় ঘুরিয়ে আগুন কিছু বলবে, তার আগেই আইমান তার নজরের বাইরে চলে গেল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো মোম। রুম ফাঁকা, কোথায় গেল মানুষটা? রুমেই তো থাকার কথা। ব্যালকনির দরজা খোলা। মোম সেদিকে পা বাড়ালো। দোলনার মতো ঝুলন্ত এক চেয়ারে বসে আছে আগুন। অনেক ধীর গতিতে চেয়ারটা সামনে পিছে দুলছে। মাথাটা পেছন দিকে কিঞ্চিত হেলানো, চোখ বুজে আছে, মুখে ক্লান্তির ছাপ। মোমের মায়া হয়, ইচ্ছে করছে বলতে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি টিপে দেব? কিন্তু বলার সাহস পাচ্ছে না। মোম আগুনের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা গলা খাকারি দিল। ফট করে বন্ধ চোখ দুটো খুলে পূর্ণ দৃষ্টি ফেলল তার দিকে। মোম ভরকে গেল। সে কি তাকে বিরক্ত করলো? মানুষটা আবার রেগে যাবে না তো? নিশ্চয় এখন ধমক দিবে। সাফাই দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আপনার কি শরীর ক্লান্ত লাগছে? ভেতরে এসে রেস্ট নিন, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে। আগুন শান্ত নজরে মোমের দিকে চেয়ে আছে। এত গরমের মধ্যেও শাড়ি পরে আছে। মুখের শ্বাসটাও তরতাজা। আচ্ছা, তাকে দেখানোর জন্যই কি মেয়েটা এখনো নিজের শ্বাস ত্যাগ করেনি? মোম কি চায় আগুন তাকে কিছু বলুক? তখনই আইমানের কথাটা মাথায় ঘুরপাক খায়। আগুন হাত নেড়ে ইশারায় কাছে যেতে বলে। মোমের বুকে ধক করে ওঠে। কাছে কেন ডাকছেন? মারবেন কি?
কাপা কাপা পায়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। পাশে জায়গা দেখিয়ে আগুন গম্ভীর কণ্ঠে বলল, বসো। মোম বসে পড়ে, মাথা নিচু করে আসছে। পুনরায় গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, এত কাঁপাকাঁপি করো কেন? সব সময় করো নাকি আমার সামনে আসলেই মৃগী রুগীর মতো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়? কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আমার বউয়ের মাথা কেন নিচু থাকবে? আমার বউ মাথা উঁচু করে সকলের সামনে থাকবে, আর কখনো এমন করতে যেন না দেখি। মনে থাকবে? মোম কি বলবে, তার লজ্জা লাগে তাই এমন করে। আর কাঁপাকাঁপি তো তার ইচ্ছেতে হয় না। মানুষটাকে দেখলে, তার আশেপাশে থাকলে ওর বুকের ভেতর অদ্ভুতভাবে কিছু একটা হয়। মোম ছোট করে বলল, জি থাকবে। কিছুক্ষণ চুপ থেকে আগুন বলল, আজকে এভাবে সাজার কারণ? জি ওই ময়ূরী আপু জোর করে সাজিয়ে দিয়েছে, আমি মানা করেছিলাম, আমার কথা শুনেনি। বলেই মোম মন খারাপ করে বসে রইল। ওকে দেখতে কি ভালো লাগছে না? নয়তো মানুষটা একবারও শ্বাস নিয়ে কিছু বলল না কেন? ওর ভাবনার মাঝে আগুন ভরাট স্বরে বলে উঠল, ময়ূরী একদম ঠিক কাজ করেছে। নতুন বউ না সাজলে চলে, তবে সেই সাজাটা যেন ব্যক্তিগত মানুষটার জন্য হয়। মোম বুঝল না ওর আবার ব্যক্তিগত মানুষকে। অবুঝের মতো প্রশ্ন করল। জি। এই পর্যায়ে আগুন বিরক্ত হলো। রাগটুকু গিলে শান্ত কণ্ঠে বলল, বুঝতে হবে না, যাও রুমে গিয়ে ভারী কাপড় ছেড়ে রেস্ট নাও। মোমের মুখটা অন্ধকার হয়ে গেল। লোকটা কি বিরক্ত হলো তার প্রতি? মোম উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য কয়েক কদম বাড়াতেই শুনতে পেল গম্ভীর পুরুষটির নিরেট স্বর, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মম। থমকে গেল রমণীটির ছোট্ট বক্ষস্থল, সেই সাথে বাড়িয়ে রাখা কদম। মুহূর্তেই পেছনে ঘুরে দৃষ্টি রাখলো স্বামীর আদলে। সে বাইরের দিকে চেয়ে আছে। ছোট্ট একটি বাঘকে মোমের মনে সুখের দোলা দিয়ে উঠল। মনের গহীনে সুখ পাখিরা উড়াউড়ি করছে, ছুটাছুটি করছে কিশোরী মনের চঞ্চল সত্তা। অজান্তেই চোখ থেকে ঝরে পড়ল সুখের এক ফোঁটা নোনা জল। অধরের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। ইস, গম্ভীর লোকটার মুখে তার প্রশংসা শুনতে এতটা মধুর কেন লাগছে? পবিত্র বন্ধনে আবদ্ধ থাকা স্বামী নামক মানুষটা বলে হয়তো তাই হবে। নয়তো গ্রামে থাকতে কত শত ছেলেরা তার রূপের প্রশংসা করত। কোথায় তখন তখন তো তার এতটা ভালো লাগা কাজ করেনি। অদরের হাসি বজায় রেখে চোখ বুঝে প্রশান্তির নিঃশ্বাস নিল মোম। ইতোমধ্যে সূর্য তার তীর্যক রশ্মি প্রকৃতির আড়ালে লুকিয়ে ফেলেছে, পশ্চিম দিকে হেলে পড়েছে। আকাশে তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে আকাশ লাল রঙের। চুলায় গরম পানি টকবক করে ফুটছে, তাতে আদা লবঙ্গ লবণ দিচ্ছে মিনা। চা পাতা দিয়ে কিছুক্ষণ পরে কেটলিতে ঢেলে নিলেন। পরপর 3টা কাপ ট্রেতে সাজিয়ে 2টো কাপে কেটলি থেকে চা ঢেলে পরিমাণ মতো চিনি দুধ দিয়ে মিক্স করলেন। অপর কাপটিতে শুধু অল্প একটু চিনি দিলেন। এই কাপটি রাশেদের জন্য, সুগার মেনটেন করেন তিনি। ট্রে নিয়ে আইমানের ঘরে 1 কাপ দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। রাশেদ সোফায় বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ছোট্ট টি টেবিলে ট্রেটা রেখে মিনা স্বামীর পাশে গিয়ে বসেন। 1 কাপ উঠিয়ে তার নিকট এগিয়ে দেন। রাশেদ চোখের চশমা ঠিক করে চায়ের কাপটি হাতে তুলে নেন। মিনা তার জন্য বরাদ্দকৃত কাপটি তুলে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কালকে তো মনে হয় আগুন তার ফ্ল্যাটে চলে যাবে, মোমকেও তার সাথে নিয়ে যাবে। বলছিলাম কি, মেয়েটার জন্য এই শহর নতুন, অপরিচিত একটা পরিবেশ, ঠিকমতো খাপ খাওয়াতে পারবে না। ছোট মানুষ সে। আগুন কলেজে চলে গেলে পুরো বাড়িতে মেয়েটা একা একা থাকবে কি করে? যদি ভয় পায় মুখ ফুটে কিছু বলবে না, আরলে ঠিকই কান্না করবে। তার থেকে বরং আমি আগুনকে বলবো আমাদের বাড়ির আশেপাশে কোনো কলেজে ট্রান্সফার নিয়ে চলে আসতে। ততদিন মোম আমাদের সাথে থাকুক, সব কিছু বুঝে শুনে নিক, কিছুটা সাংসারিক হয়ে উঠুক। ভ্রু কুচকে মিনার দিকে তাকালেন রাশেদ। চায়ের কাপ হাত থেকে টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বোকার মতো কথা বলো না। চাইলেই কি হুট করে ট্রান্সফার করানো যায় নাকি? আগুন সবে কয়েক মাস হয়েছে চাকরিতে জয়েন করেছে, এখনও 1 বছরও হয়নি, আর ওই মধ্যে ট্রান্সফার করা সম্ভব নয়। তাছাড়া আজ না হয় কাল মোমকে সব কিছু বুঝে নিতে হবে। সব সময় আমরা থাকবো না, চাকরির সূত্রে অনেক জায়গায় যেতে হতে পারে। সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা লাগবে। প্রথম ধাপেই ভয় পেয়ে পিছিয়ে গেলে তো হবে না। কিন্তু
মিনার মুখের কথা কেড়ে নিয়ে রাশেদ নিজ সিদ্ধান্তে অঢেল থেকে দৃঢ় কণ্ঠে বললেন, কোনো কিন্তু না, আমি যা বলছি সেটাই হবে। এমনিতেই তোমার ছেলে বিয়েতে রাজি ছিল না, তার উপর দুজন যদি আলাদা থাকে দূরত্ব বাড়বে। সেই জন্য দুজনে একসাথে থাকাটা জরুরি। এটা কথা কতবার বলা লাগবে? দরকার হলে ময়ূরীকে ওদের সাথে পাঠিয়ে দিও, কয়েকদিন থেকে আসবে। মেয়েটারও মন খারাপ হবে না, চাইলে তুমিও যেতে পারো। মিনা খুশি হলেন। কথাটা মন্দ বলেনি সে। তিনি গেলে মেয়েটাকে যতটা সম্ভব শিখিয়ে পড়িয়ে দিয়ে আসতে পারবেন। মোমের আর একাকিত্ব অনুভব হবে না। কিছুদিন থাকতে থাকতে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সেলিনা তো আছে, রান্নাবান্না নিয়ে ভাবতে হবে না, তেমন অসুবিধাও হবে না, তাই না? আধ খাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে রাশেদ ছোট করে উত্তর দিলেন। হুম। বিকেলে ঘুম থেকে ওঠার পর মোম শাশুড়ি ননদের সাথে বসে গল্প করছে। মিনা পাকোড়া বানিয়েছেন। পাকোড়া খেতে মোম পছন্দ করে। ময়ূরী বলেছে আগুন বাইরে গিয়েছে, প্রায়ই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় সে। মোম জিজ্ঞাসা করেনি, ময়ূরী নিজেই বলেছে। মোম ভেবে নিয়েছিল হয়তো কোনো কাজে গিয়েছে। আইমান কিছুক্ষণ ল্যাপটপে গেমস খেলে সেও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে। বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ সেলিনা আর মোম। রাশেদ নিজের কক্ষে বসে শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলছেন। ড্রয়িং রুমে বসে তারা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। সেলিনা আপা রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মোম এখন তাদের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে, তবুও বেশি কোনো কথা বলছে না। তোতা পাখির মতো বলি আওড়ালে যদি কিছু ভুল হয়ে যায় তখন সবাই কি না কি বলে বসবে, তাই যা বলার তারাই বলছে। মোম মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নেড়ে উত্তর দিচ্ছে। শুধু আগুনের সাথে এখনও নিজেকে খাপ খাওয়াতে পারেনি। একদম এরকম গম্ভীর লোকের সাথে ভাব জমানো যায় না কি বদলোক একটা। ময়ূরী গল্প করার সময় রাজ্যের সকল কথা জুড়ে দেয়, তার 14 গোষ্ঠীর কথা মোমকে জানিয়ে দেয়। মেয়েটা অনেক চঞ্চল, ভীষণ মিশুকো, কথা বলার ভঙ্গিও সুন্দর, মুখে হাসি বজায় রেখে কথা বলে। মোম কোনো বিরক্ত হচ্ছে না, বরং তার ভালোই লাগছে। মোম মনে করে যারা বেশি কথা বলে তাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়। মোম শুনেছে ননদরা নাকি ভাইয়ের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার ননদটা কত ভালো। মোমের কাছে ময়ূরীকে বড় বোন মনে হয়। কতটা বন্ধু সুলভ সে, তার কথাতেই সেই আচরণ প্রকাশ পায়। রাত তেমন বেশি না, 9টা কি 9:30 হবে। আগুন আইমান এখনও বাড়িতে ফিরেনি। মিনা ময়ূরীকে ডেকে বললেন তারা যেন খেয়ে নেয়, ওদের জন্য বসে থেকে লাভ নেই, কখন আসবে ঠিক নেই। রাশেদ রাতে খাবেন না বলে জানান। ময়ূরী মোমকে নিয়ে খাবার খেয়ে ফেলেছে। আয়মানও ততক্ষণে চলে এসেছে। ময়ূরী আয়মানকে খাবার খেতে সাথলে সে না করে দেয়, জানায় বাইরে থেকে খেয়ে এসেছে। সব কিছু গুছিয়ে ময়ূরী চলে যায় নিজের রুমে। অনেকগুলো পড়া জমে আছে, পড়াগুলো কমপ্লিট করতে হবে। খাবার খেয়ে মোম চলে আসে আগুনের রুমে। তার এখন একা একা ভালো লাগছে না। দুপুরের খাবার খাওয়ার পর ঘুমানোর জন্য এখন চোখে ঘুম ধরা দিচ্ছে না। অন্য সময় হলে এতক্ষণে সে গভীর ঘুমে ডুবে থাকতো। গ্রামে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের আজান দিলে নামাজ পড়তে বসে যেত, আবার 9টার দিকেই ঘুমিয়ে যেত। মোম কি করবে কিছুই ভালো লাগছে না। ময়ূরীকে বলতে ইচ্ছে করছিল আপু চলো গল্প করি, কিন্তু কিভাবে বলবে? মেয়েটার সামনে পরীক্ষা, প্রচুর পড়াশোনা করতে হবে, মেডিকেলের স্টুডেন্ট বলে কথা। মোম বিছানায় গিয়ে হাঁটু মুড়ে গোল হয়ে বসে, হাত বাড়িয়ে একটা বালিশ নিয়ে বুকের সাথে ঠেস দিয়ে তাতে থুতনি ঠেকিয়ে মুখ গোমরা করে বসে থাকে। বারবার দরজার দিকে তাকাচ্ছে, কাঙ্ক্ষিত মানুষটির আশায়। কোথায় লাপাত্তা হয়ে গিয়েছে কে জানে। ড্রেসিং টেবিলে রাখা আগুনের সেই গম্ভীর মুখের আড়ালে হালকা মুচকি হাসি দেওয়ার ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আগুন তার দিকেই তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। মোমের কিছুটা লজ্জা লজ্জা লাগছে। নজর ফিরে পুনরায় তাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা টিক টিক করছে। আস্তে আস্তে ঘুম বাবাজি এসে ধরা দেয় মোমের চোখে। মোম বসে না থেকে বিছানায় নিজের জায়গায় ঠিকঠাকভাবে শুয়ে পড়ে। রাত 11টার দিকে আগুন বাসায় ফিরে। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় মিনা ছেলেকে ডেকে বলেন যেন সে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসে। আগুন মাথা নেড়ে সম্মতি জানায়। মিনা খাবার খাননি, এতক্ষণ ছেলের জন্য অপেক্ষা করছিলেন। চট জলদি চুলায় খাবারগুলো গরম করে নিলেন। মিনা উদারময়ী একজন নারী,
তিনি পারতেন ঘুমন্ত সেলিনাকে ডেকে বলতে খাবারগুলো গরম করে দেওয়ার জন্য, তবে তিনি সেটা করবেন না। বাসে কাজ করে বলে 1-2 জন না খেয়ে থাকবে, আর মেয়েটা রাত জেগে বসে থাকবে। বিষয়টা দৃষ্টিকটু লাগে তার কাছে। এইরকম ছোট ছোট বিষয়গুলোতে মায়ের প্রতি অনেকটা সম্মান বেড়ে যায় আগুনের। প্লেটে ভাত বেড়ে বসে আছেন মিনা। দরজা ভিড়ানো ছিল। আগুন রুমে এসে দেখে মোম ঘুমিয়ে গিয়েছে, তার নিজ স্টাইল মতো কাত হয়ে 2 হাত একসাথে করে গালের নিচে দিয়ে। হাতে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বিড়বিড় করে বলল, এত ঘুম কোথা থেকে আসে? মেয়েটা কি সারাদিন শুধু ঘুমায় নাকি? কমন সেন্স নেই। আমি তো জানি স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষা করে, তাহলে মোম কেন করেনি? নিজের ভাবনায় নিজেই অবাক হয় আগুন। কী সব ভাবছে সে? পুরনো আগের দিনের কথা কি এ যুগে মানায়? তাছাড়া সে রাত বিরাতে নতুন বউ রেখে বাইরে বাইরে ঘুরবে, আর বাচ্চা মেয়েটি তার জন্য রাত জেগে বসে থাকবে? হাস্যকর। নিজের ভাবনার প্রতি বিরক্ত লাগছে আগুনের। আগুন এসে মায়ের পাশের চেয়ারটায় বসে পড়ে। খাবার খেয়ে রুমে চলে আসে। এখন সে ঘুমাবে না, তার দেরিতে করে ঘুমানোর অভ্যাস আছে। দরজা আটকে বিছানার এক পাশে বসে ল্যাপটপ অন করে কিছু দেখতে থাকে। অপর পাশে মোম শুয়ে আছে। আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার দিকে তাকাচ্ছে না। খোলা জানালার পর্দাগুলো বাতাসের প্রকোপে উড়ছে। ব্যালকনির দরজাটাও খোলা। বাহিরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেমন লাইটের মতো থোকা থোকা আলো ঝলমলিয়ে উঠছে। ল্যাপটপটাকে কোল থেকে সরিয়ে সাইডে রাখে। উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। হঠাৎ এত বাতাস শুরু হলো কেন? বৃষ্টি আসবে কি? আসলেও মন্দ হয় না। কয়েকদিন যাবৎ ভ্যাপসা গরম পড়ছে। তবে বিকেলের দিকে তো আকাশ বেশ স্বচ্ছ ছিল। বৃষ্টি আসতে পারে এমন কোনো ইঙ্গিত সে পায়নি। বাড়িতে আসার সময়ও কিছু সংখ্যক তারার দেখা মিলেছিল। ঠান্ডা বাতাসে আগুনের বেশ ভালো লাগছে। গাটা শীতল করে দিচ্ছে। বৃষ্টি আগুনের পছন্দ। ছোটবেলায় স্কুল থেকে আসার সময় বাড়ির গাড়ি থাকা সত্ত্বেও ভিজে ভিজে বাড়ি ফিরেছে সে। এতে অবশ্য মায়ের বকুনিও খেতে হয়েছে। বাতাসের তাণ্ডবের সাথে আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছে। মেঘ ডাকছে তার নিজ শব্দে গুরুম গুরুম করে। মেঘের আওয়াজ কানে আসতেই ঘুম ছুটে গেল মোমের। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে। বাইরে বিদ্যুৎ চমকানো। মেঘের আওয়াজে বুঝতে পারল সে নিশ্চয়ই বৃষ্টি আসবে। আসুক বৃষ্টি, কোনো সমস্যা নেই। কথা হলো বজ্রধ্বনির শব্দে মোম ভয় পাচ্ছে। গ্রামে থাকতে বৃষ্টির সময় এমন বজ্রধ্বনি হলে সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকত। মোমের ছোট বোন মুনিয়া আবার এসবে ভয় পায় না। সাহসী রমণী, বিচ্ছু কি না? মোমের বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। এখন কি করবে সে? শুষ্ক ঢোক গিলছে বারবার। আর একটু হলে কেঁদে ফেলবে মেয়েটা। তক্ষুনি বারান্দায় নজর পড়ে। আগুন দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আগুনের কাছে চলে যায়। পাশে দাঁড়িয়ে উকি দিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। কিছুই বুঝতে না পেরে চুপ করে আগুনের পেছনে দাঁড়িয়ে থাকে। আগুনের সম্পূর্ণ নজর ঘন কালো মেঘের আড়ালে ঢেকে থাকা আকাশের পানে। মোমের উপস্থিতি সে এখনো বুঝতে পারেনি। পুনরায় বিকট শব্দে মেঘের ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মোম চোখ মুখ কুঁচকে আগুনের টি শার্টের পেছনের অংশ শক্ত করে ধরে। চমকে উঠে আগুন তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। মোম তার শরীর ঘেঁষে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ললাটে ভাঁজ পড়ল আগুনের। মোম তো ঘুমাচ্ছিল, উঠে এসেছে কেন? কিছু মনে পড়তেই ললাটের ভাঁজ প্রগাঢ় হলো। সহসা মোমের হাত টেনে পাশাপাশি দাঁড় করালো। প্রশ্ন ছুড়ল ভয়ে কাচুমাচু হয়ে থাকা সম্মুখের রমণীটির উদ্দেশ্যে। মেঘের ডাকে ভয় পাও? মোম মিনমিন করে বলল, জি, ভীষণ ভয় পাই। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো তোমার সাথে। আমি আছি তো। এই এক বাক্যটিতে মোম যতটা ভরসা পেয়েছে তার থেকেও বেশি তার মধ্যে থাকা এতক্ষণের ভয়টা কমে এসেছে। মোমের ঠোঁটে আপনা আপনি হাসির দেখা মেলে। আগুন তাকিয়ে রয় তার দিকে। কি মিষ্টি করে হাসে মেয়েটা। আবারও উচ্চ আওয়াজে মেঘ ডেকে উঠল। মোম নেত্র দুটি খিচে বন্ধ করে আগুনের বুকের কাছে টি শার্ট খামচে ধরে। আগুন ভ্রুকুচকে মোমের খামচে ধরা হাতের দিকে তাকায়। শান্ত কণ্ঠে বলল, বেশি ভয় করছে? আমি কি তোমায় জড়িয়ে রাখবো নিজের সাথে? মোম কি বুঝতে পারলো আগুনের কথা? আজও শুনতে পেয়েছে তার কথা? কি জানি। আকাশের বুক চিরে
বৃষ্টি পড়েছে টাপুর টুপুর শব্দ করে। আকাশের বুক চিরে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর শব্দ করে। তবে আকাশ এখনো নির্ঝর মনে হচ্ছে। শীতল আবহাওয়ায় মৃদু মন্দ বাতাস বইছে। ঠান্ডা হাওয়ায় মোম কেঁপে কেঁপে উঠছে। আগুন খেয়াল করলো মোম কাঁপছে। পিচ্ছি বউয়ের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে হাসে আগুন। বৃষ্টির সাথে জোরে জোরে বাজ পড়ছে। এবার বড়সড় একটা বাজ পড়তেই মোম চোখ বন্ধ করা অবস্থায় ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ করছে, অনেক ভয় করছে। কথাটা বলেই আগুনের বুকে মাথা রেখে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে। আগুন তার বলিষ্ঠ একটা হাত বাড়িয়ে মোমের ছোট্ট নরম শরীরটা নিজের সাথে আঁকড়ে ধরে। আগুন খুব হালকাভাবেই ধরেছে, কিন্তু মোম নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে জড়সড় হয়ে জড়িয়ে ধরেছে তাকে। আগুনের বুকে কিছু একটা হচ্ছে, টের পায় সে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। জীবনে কখনো কোনো নারীর প্রতি আগ্রহ না থাকা আগুন বাচ্চা একটা মেয়ের সংস্পর্শে এসে তার কেমন অদ্ভুত ফিল হচ্ছে। আগুনের এই পিচ্ছি বউটাই তার জীবনের প্রথম নারী। আকাশের অবস্থা স্বাভাবিক হওয়াতে বেশ কিছুক্ষণ পর আগুন মোমকে ছেড়ে দেয়। মোম হকচকিয়ে যায়, লজ্জা লাগছে তার। তখন কিভাবে লোকটাকে জড়িয়ে রেখেছিল সে, ইস, ভাবতেই কেমন লাগছে। দৌড়ে আগুনের সামনে দিকে চলে যায় রুমে। মোমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আগুন। নজর ফিরিয়ে ব্যালকনি গ্রিলে হাত রাখে, দৃষ্টি রাখে বাইরের গাছপালার দিকে। এক হাতে কপালে স্লাইড করতে করতে নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে ওঠে। মোম আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি কুটছে, মিনা ডিম ভাজি করছে আর রুটি বেলছে। মোম পাশে গিয়ে দাঁড়ায়। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাটিতে ডিম ভাজি নামিয়ে মিনা বললেন, এত সকালে উঠে পড়েছিস কেন? আর একটু ঘুমিয়ে নিতি। আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি। গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলতো। কালকে ক্লান্ত ছিলাম বলে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠছো, ভালো করছো। ও বাসায় যাওয়ার পর থেকে সকালে ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলল, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখছো, একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজ যাওয়ার সুবিধার্থে সে ফ্ল্যাটে নিয়েছে কলেজের কাছাকাছি। আইমান ইউনিভার্সিটিও সেইখানে। দুই ভাই বোন থাকতো ওই বাসায়। তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে। মোম কিছু বলল না। চুলায় তাওয়ার মধ্যে রুটিগুলো সেক দেওয়ার সময় কেমন ফুলে উঠছে সেগুলোই মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মোম, তুমি আগুনের বউ, তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজ যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে রান্নাঘরে গিয়ে সকালে সকলের জন্য আগুনের জন্য নাস্তা তৈরি করবে। রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য নাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো ও না খেয়ে আগুন কলেজে যেতে হবে। তোমার স্বামী না খেয়ে চলে যাবে। তুমি নিশ্চয়ই সেইটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্ম তেমন একটা পারো না। না পারলেও যথেষ্ট চেষ্টা করতে হবে। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গোছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনার থেকে শিখে নেব। মোমের কথায় মিনার অধরে হাসির রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় স্নেহময় হাত রেখে বললেন, শুনে খুশি হলাম। আমি ময়ূরীর মাঝে মাঝে যাব তোমাদের কাছে। একদম মন খারাপ করবে না। আগুন কলেজে চলে গেলে ফোন করে আমাদের সাথে কথা বলবে, দেখবে ভালো লাগবে। মোম বিনিময়ে কিঞ্চিত হাসলো। মোমের ভীষণ নার্ভাস লাগছে। ওই গুরু গম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করলো ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাতে মোমের কাঁধ পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে সেই কথাই বলছিলাম মোমকে। ভাইয়া আজকেই চলে যাবে? হ্যাঁ। মোম ফট করে বলল, আমিও কাজ করতে চাই। আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মিনা কফির মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তোমাকে কিছু করতে হবে না, রান্না বান্নার জন্য সব গোছানোই আছে। তুমি এক কাজ করো, তোমার যা যা জিনিসপত্র এখানে আছে সব কিছু গুছিয়ে নাও। কিছু যেন বাদ না থাকে। ওর বাসায় গিয়ে এটা ফেলে এসেছি,
ওটা ফেলে এসেছি, এইসব যেন বলা না লাগে। বদমেজাজি আগুন রেগে যাবে, ভালো মতো চেক করে নিও। মোম মাথা নেড়ে সাই জানায়। মোমের হাতে কফির মগটা দিয়ে মিনা বললেন, কাজ করতে চাচ্ছিলে না, দিলাম কাজ। যাও কফিটা আগুনকে দিয়ে এসো। মোম মাথা নিচু করে আছে। মিনা তাড়া দিয়ে বললেন, কি হলো, যাও। ময়ূরী দাঁত কেলিয়ে বলল, ভাবির মনে হয় লজ্জা লাগছে। ভাইয়ার সামনে গেলেই তো তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে যাবে। লজ্জায় গোলাপি হওয়ার উপক্রম অবস্থা হবে, সেই জন্য যেতেই চাচ্ছে না, তাই না ভাবি? মোম থম থম খায়, তাকায় ময়ূরীর দিকে। শাশুড়ি থেকে কফি নিয়ে বলল, জি আমি দিয়ে আসছি। মোম চলে গেল। মিনা মেয়েকে চোখ রাঙিয়ে শাসিয়ে বললেন, মেয়েটা জ্বালাতে ভালো লাগে। বাচ্চা মেয়েটা তোর এইসব হুটহাট মজাতে ঘাবড়ে যেতে পারে, বোঝা উচিত তোর। ময়ূরী ঠোঁট ফুলিয়ে বলল, আরে রাগ করছো কেন মা? মিথ্যে বলেছি নাকি? রাগ করলে মনে মনে ভেবে নাও আমি তো এমনিতেই বলেছি। হয়েছে হয়েছে, যা আয়মান উঠেছে নাকি দেখ, না উঠলে ডেকে তুলোকে। আজকে কি ভার্সিটিতে যাবে না জিজ্ঞেস করিস তো। ময়ূরী চলে যায় আয়ামানকে ডাকতে। আয়ামান কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফোনের ওপাশের মানুষটি রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যা বলছো, সত্যি করে বলো লাবিবা কে? আয়মান ফোনের ওপাশের মানুষটিকে বোঝানোর স্বরে বলল, ওহো, তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? এই লাবিবা কেডা? আমি তাকে চিনি না, ট্রাস্ট মি জান। মেয়েটি তো তোমার ব্যাপারে সব কিছু জানে। এক্সাম শেষে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তুমি, সেই ছবিও আমাকে দেখিয়েছে। সহসা জিভ কাটে আয়মান, আমতা আমতা করে বলল, হ্যাঁ, মনে পড়েছে। ও আমার খালার মেয়ে, খালাতো বোন হয়। কেন, কি হয়েছে? আমি তো জানি তোমার কোনো খালা নেই, বোনের মধ্যে তোমার মা একাই। আয়মান পড়ল বিপাকে। মেয়েকে হাসি দিয়ে বলল, আজব তো, মায়ের আপন বোনই কি শুধু খালা হয়? অন্য কোনো সম্পর্কের মাধ্যমে খালা হওয়া যায় না? ফোনের অপর প্রান্তের মেয়েটি সন্দিহান কণ্ঠে বলল, আচ্ছা মেনে নিলাম, তাহলে শিলাকে সেটা বলো। শিলা আমার চাচাতো বোন হয়। ওহো মায়মুনা, আজকে তুমি এত প্রশ্ন কেন করছো? কি হয়েছে বলবে তো? মেয়েটি হতাশ কণ্ঠে বলল। আমি মাইশা। আয়মানও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনেছে। কাছে এসে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল, তুই অসুস্থ? একবারও তো কাউকে বলিসনি। আয়মান ময়ূরীর চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলেই ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করছে, তবে কথাটা বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথে কথা বলছেন না, তাকাচ্ছেনও না তার দিকে, নিজের মতো করে খাচ্ছেন তিনি। আগুন ভ্রুকুচকে আর চোখে তাকায় বাবার দিকে। এত ভাব কিসের বুঝতে পারছে না সে। রাহেদ যা বলেছেন আগুন তো চুপচাপ সবটা মেনে নিয়েছে, তাহলে এমন করছে কেন? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মোম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়, কফির মগ তার নিকট এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মোমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে। মোম তার দিকে তাকিয়ে আছে। আগুন তাকাতেই চোখে চোখ পড়ে। মোম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফি হাতে দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা নেয়। মোম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষ করে সাইড থেকে রিমোট হাতে তুলে নেয়। টিভিতে চ্যানেল পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানোর স্বরে বললেন, বিয়ে হওয়ার যে কতটা সুবিধা যতদিন যাবে সেটা তুমি তত গভীরভাবে বুঝতে পারবে। বিয়ে করতে চাচ্ছিলে না মেয়ে ছোট বলে, দেখো ছোট মেয়েটা কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন জীবন সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক কষ্ট লাঘব হওয়া। সেই সঙ্গী, যেই সঙ্গী খারাপ সময়ও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। বেছে বেছে খাটে সোনা এনে দিয়েছি তোমার জন্য। সেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমার বয়সের পার্থক্যটা অনেক। জীবন ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না।
আগুন ভ্রুকুচকে তাকায়। কথাটা তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি ভাবেন যে মোমকে সে মেনে নেয়নি তাই খোঁচা দিয়ে কথাটা বললেন। বলতেই পারে, আগুনকে খোঁচা দিয়ে কথা বলার পুরনো অভ্যাস আছে তার। কোনো কারণ ছাড়াই লম্বা ভাষণ শোনাতে ওস্তাদ তিনি। এমনভাবে বলছেন যেন মোম তার জীবনে না আসলে সে কফি খেতে পারত না। আশ্চর্য, রাশিদের কথা গায়ে মাখল না সে। চুপ করে হাতে থাকা কফিটা শেষ করে। রাশিদ টিভিতে নিউজ দেখায় মত্ত। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যান, আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপসেট মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে শুধালো, ডেকেছো কেন? কিছু কি হয়েছে? মিনা ছেলের চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। বলো। আমি যা বলবো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এভাবে গুড়িয়ে পেঁচিয়ে কথা না বললে কি এদের পেটের ভাত হজম হয় না? রাশেদের খোঁচা মারা কথা শোনার পরও রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। নিজেকে সামলে কিঞ্চিত রাগী স্বরে বলল, যা বলার সরাসরি বলো। হেয়ালিপনা ভালো লাগছে না বা? শুন বাবা, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিয়ে মন থেকে মেনে নিয়ে নিজের সংসারটা গুছিয়ে নিস। আগুন ভ্রুকুচকে চোখ দুটো ছোট ছোট করে মায়ের দিকে তাকায়। হঠাৎ এইসব কথা বলার কোনো কারণ সে বুঝতে পারছে না। এসব কথা কেন বলছো? তোমার মাথায় কি চলছে ক্লিয়ারলি বলো তো। আমার কেন যেন মনে হচ্ছে তুই মোমকে মেনে নিতে পারিস নি, মেয়েটার থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি মোমো যত সম্ভব তোর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর সাথে দূরত্ব রেখে চলতে বলেছিস? মোমকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব। মায়ের দিকে চেয়ে আগুন শান্ত স্বরে বলে উঠল, আমি কেন মোমকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে মা? যা হবার সেটা তো হয়ে গিয়েছে। আমি যদি এখন বলি মোমকে আমার পছন্দ হয়নি, তুমি সেটা মেনে নেবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞাসা করনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলেছো, তাহলে এখন বলার কোনো মানেই হয় না। মিনার বুক ধক করে উঠল। আগুনের যদি মোমকে পছন্দ না হয় মেয়েটার কি হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারলে আবার কোনো ঝামেলা বাঁধবে বাবা ছেলের মাঝে। মিনা কাতর কণ্ঠে বললেন, ভাবে বলিস না বাবা, মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরিয়ে নিস, মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কি জবাব দিব? মোম কষ্টে আছে জানতে পারলে তিনি ভেঙে পড়বেন। তার বড় রকমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একবারও ভাববি না, এমনিতেই মানুষটা অসুস্থ। মিনার এতটা ব্যাকুলতা দেখে আগুনের খুব হাসি পাচ্ছে। আটকাতে চেয়েও পারল না। কণ্ঠ ফুঁড়ে মিটিমিটি হাসিটা বের হয়ে আসলো। নিচের ঠোঁট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মা, এত উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। আমি কি বলেছি মমকে মেনে নিতে পারিনি? তাকে আমার পছন্দ হয়নি। মোমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নেই। মিষ্টি একটা মেয়ে। আমি মোমকে মেনে নেওয়ার চেষ্টা করছি। একটু সময় দাও আমাকে। সময়ের সাথে সবটা ঠিক করে নিব। ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। বাবা মা কষ্ট পাবে এমন কাজ আগুন করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা সে অবজ্ঞা করেনি। শুধু তাদের কথা ভেবে মোমকে মেনে নেওয়ার চেষ্টা করবে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে। আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। এই জন্য ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের। ছোট ছেলে তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জিতে চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বুঝে। বয়সের পার্থক্যের জন্যই সে কিছুটা বেঁকে বসে আছে। তবে সত্যিই তো মনকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। আগুনের কোনো মেয়েকে পছন্দও নেই, তাই শুধু শুধু চিন্তা করার প্রয়োজনও নেই। এখন সময়ের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেয়ে দিয়েছিলে এভাবে কেউ বলে? আগুন ফিচেল হেসে জবাব দেয়, তুমি পুরো কথা না শুনে অল্পতেই হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না। মোমকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছেলের কথায় মিনা মুচকি হাসেন। আগুন ফের বলল, আজকে তো ওই বাসায় চলে যাব। আয়মান কি তার জিনিসপত্র নিয়ে এসেছে? হ্যাঁ, তা মোমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর দিতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি।
সেদিন তো বলেছি নিয়ে যাব। আয়মানের কথা কি এমনি এমনি জিজ্ঞাসা করেছি? আমি নিতে না চাইলেও বাবা জোর করে মোমকে আমার সাথে পাঠিয়ে দেবে। ও, তার মানে মোম তোর সাথে যাচ্ছে তাই তো? আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মা বলে রাগ দেখাতে চেয়েও পারছে না। তিরিকি মেজাজ নিয়ে বলল। হুম। আগুন মিনাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সামনে এখন থাকা যাবে না। সে এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করবে। তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো। আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার কথার প্রেক্ষিতে পুনরায় বলে উঠল। নিয়ে যাব তো, ঘরে বাইরে শয়নে স্বপনে ওয়াশরুমে যেখানেই যাই মোমকে সাথে করে নিয়ে যাব। আগুন একটা ক্লাস নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই। 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজের কর্মরত এক দপ্তরি এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি। বসে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠল। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। আগুন ভ্রুকুচকে তাকায় তার দিকে। ও এখানে কি করছে? কোনো কিছুই বোধগম্য হলো না। নাইমা আগুনের পাশে চেয়ারটা টেনে বসে পড়ল। সাইড ব্যাগটা টেবিলের উপর রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। কি খবর শিকদার সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? তুই এখানে কি করছিস? হসপিটালে যাসনি? তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বললেই তড়িঘড়ি করে কেটে দিস। তুই আমাকে যেই টাইমে ফোন করিস সেটা কি আদৌ সঠিক টাইম বলে তোর মনে হয়? নাইমা নায়কাস্বরে বলল। তো কি হয়েছে? তুই কি ডিস্টার্ব ফিল করছিস? আমি তোকে ফোন করব না তো কে করবে? আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। যদি বলি হ্যাঁ ডিস্টার্ব ফিল করছি, তবুও তো বেহায়ার মতো ফোন করা বন্ধ করবি না। আর তোর আমাকে ফোন করে খবর নেওয়ার কোনো কারণও দেখছি না। আমি এত কিছু জানি না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে। একদিন কথা না বললে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সেটা তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। আমি একা থাকতে পছন্দ করি। তার উপর তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তিকর। তোর একাকিত্ব গুছিয়ে দিতে চাই। আমি সারা জীবনের জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই। দিবি কি সেই সুযোগ? আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে ফেলে। নাইমার দিকে ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল। হুটহাট আমার কলেজে চলে আসবি না। কলিগরা দেখলে বিষয়টা খারাপভাবে দেখবে। খোঁজ গল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই। ফ্রি থাকলে অন্য সময় গল্প করব। আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে। তুই এখন আসতে পারিস। তোর ঠিক আমাকে কি মনে হয়? বাজারের কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? আগুন বুঝেও না বুঝার ভান করে বলল। ঠিক কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারে। তোর মতো আরও অনেকজন মেয়ে ফ্রেন্ড আমার আছে। নাইমার কিছু করা কথা শোনাতে ইচ্ছে করল। নিজেকে সামলে ঠোঁটে হাসি বজায় রেখে বলল। বাদ দে। তা শুনলাম তোদের কলেজ থেকে নাকি কিছুদিনের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করা হবে। বলতে গেলে বড়সড় একটা পার্টির আয়োজন করা হবে। কলেজে সকল টিচার্সরা থাকবেন মেবি। তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? আই মিন তারা যেখানে যাবে তুইও কি যাবি? জেনে কি কাজ সেটা আমারটা আমি বুঝে নিব। তুই শুধু বল তুই যাবি কি না। আগুন গাছাড়া ভাবে বলল। বলতে বাধ্য নই। যখনকারটা তখন ভেবে দেখা যাবে। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছি। আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব। আগুনের ইগনোর করাতেও বেশ গায়ে লাগলো। এভাবে কেউ কাউকে বলে? ওর মতো এত সুন্দর একজন মেয়েকে রীতিমতো ইগনোর করছে সে। বিষয়টা সত্যিই হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে না নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুন এসে দেখলে আবার যদি উল্টাপাল্টা কিছু বলে বসে, সেটা কেউ দেখতে পেলে মান সম্মানের হালুয়া হয়ে যাবে। তাকে হসপিটালে ফিরতে হবে। রোগী দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল। বিনিময়ে কি পেল? তিরস্কার। মোম, তোমার মা ফোন করেছে, কথা বলো। মিনা কল রিসিভ করে মোমের নিকট ফোনটা এগিয়ে দিলেন। মোমের হাতে ফোন দিয়ে তিনি চলে যান। মোম ফোন কানে নিল। কিছু বলছে না। ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠলেন। মন, ভালো আছিস মা? কি করছিস? সকালে খেয়েছিলি?
মোম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাদের খুব মনে পড়ে মা। আমার এখানে মন টিকছে না। তার উপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান। সেখানে গেলে তো আমি আরো একা হয়ে যাব। আমার যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, শুনেছিলাম, রাশেদ ভাই ফোন করে জানিয়েছিলেন। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে। মন খারাপ করিস না। বাবা কোথায়? তার শরীর ঠিক আছে? মুনিয়া কি করছে? স্কুলে নাকি বাড়িতে? না, মুনিয়া স্কুলে যায়নি। মেয়েটা যা অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না আমার। ঘরে নেই এখন, পাড়ার মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি। দুপুরে খাওয়ার পর কড়া ডোজের ওষুধ খেয়েছে তো, সাথে ঘুমের ওষুধ, তাই অল্প সময়ই ঘুমিয়ে পড়েছে। মোম আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মোম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে ওঠেন। মোম শোন। মোম তাকায় শাশুড়ির দিকে। মিনা মোমের কাছাকাছি এসে মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে শুধায়, আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাইরের কথা মনে পড়ছে? মোম কিছু বলছে না। মিনা পুনরায় বললেন, আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? বোকামি, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বলবে, সে ছুটি পেলেই নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি যাব, অথবা সেলিনাকে তোমাদের সাথে পাঠাবো। গিয়ে কয়েকদিন থেকে আসবো তোমার কাছে। তো সব কিছু নতুন মনে হবে, চিন্তা করো না। আমি যতদিন থাকবো তোমাকে যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসবো। তখন মনটা খারাপ লাগলেও মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হলো সে। সেলিনা আপা, না, আপনি চলুন আমাদের সাথে। দেখি। আমি কিছু শুনবো না, আপনাকে যেতেই হবে। আচ্ছা। ময়ূরী আপুকেও আমাদের সাথে নিয়ে যাব মা। ও কিভাবে যাবে? ওর তো ক্লাস আছে। এমনিতেই কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে। আপাতত তোমাদের সাথে আমি যাব। মোম মায়া মায়া চোখে মিনার দিকে চেয়ে বলল, আপনি আমাদের সাথে গেলে বাবা আছেন, আয়মান ভাইয়া, ময়ূরী আপু, ওদের দেখবে কে? মিনা হাসেন। ছোট হলে কি হবে, সব দিকে নজর আছে পিচ্ছি বৌমার। ওদের নিয়ে ভাবতে হবে না, সেলিনা আছে। ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরীও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দেবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকবো না। এ কি, তুমি এখনো তৈরি হওনি? একটা কথা কতবার বলা লাগে তোমাকে? জলদি করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল আগুন। কলেজ থেকে ফিরে পই পই করে বলে দিয়েছে বিকালে তারা ফ্ল্যাটে ফিরে যাবে। মোম যেন রেডি হয়ে থাকে, অথচ এই মেয়ে এখনো রেডি হয়নি। আগুন মায়ের কাছে গেল। এক্ষুনি তো চলে যাবে, মাকে বলে আসা দরকার। মায়ের রুমের দরজায় টোকা দিতেই মিনা দরজা খুলে দিলেন। আগুন ব্রুকুচকে তাকায়। মিনা নতুন শাড়ি পরেছে। আগুন চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। কোথায়? তোদের সাথে। অবাক হয়নি আগুন। সে মনে মনে ভেবেই নিয়েছিল তাদের সাথে হয়তো মা যাবেন বা ময়ূরীকে তাদের সঙ্গে পাঠাবে। আমাকে তো বলোনি। মনে ছিল না। চল যাওয়া যাক। মোম কোথায়? রেডি হচ্ছে। দেখো কতদিন লাগে তোমার আদরের বৌমার রেডি হতে। আগুনের মুখে বিরক্তির ছাপ। আগুন ফোন বের করে একটা পরিচিত নাম্বারে ডায়াল করলো। মিনা আগুনের রুমে চলে গেলেন। গিয়ে দেখেন ময়ূরী মোমকে রেডি করিয়ে দিচ্ছে। মোম শাড়ি পরতে চেয়েছিল, মিনা না করে দিয়েছেন। মিনা না করে দিয়েছেন। মেয়েটা শাড়ি পরায় অভ্যস্ত নয়, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করে কী লাভ। তাই ভালো দেখে ডিজাইনার একটা 3 পিস পরেছে। জামাটাতে ছোট ছোট পাথরের কাজ করা। ময়ূরী সুন্দর করে মোমকে হিজাব পরিয়ে দিয়েছে। আজকে মোমকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। এরই মধ্যে আগুনের চিৎকার ভেসে আসছে। নিচে যাওয়ার জন্য তারা দিচ্ছে। আয়মান তাদের লাগেজগুলো গাড়ির টিকিটে তুলে দিয়ে আসলো। মিনা মোমকে নিয়ে গাড়ির কাছে চলে আসলেন। যেতে যেতে মোমকে উদ্দেশ্য করে বললেন, আমার বড় ছেলেটা যতটা পছন্দের ততটা ভয়েরও। এত বদমেজাজি ছেলে আমি দুটো দেখিনি। সকল কাজ তার টাইম টু টাইম হওয়া চাই। চাই মানে চাই। কোনো কাজে দেরি সহ্য হয় না, মুহূর্তে রেগে বোম হয়ে যায়। মিনা মোমকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়েছেন। আগুন গিয়ে ড্রাইভারের পাশে বসেছে। সে মোমকে এখনো খেয়াল করেনি।
ঠোঁট দুটো চোখা করে নিজের মতো ফোন টিপছে। গাড়ি চলতে শুরু করেছে। মোম ডাগর ডাগর নয়নজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশ দেখছে। মোমের ভীষণ আনন্দ হচ্ছে। ও পাশের গাড়িগুলো জ্যামে আটকে যাওয়ার কারণে সবগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা মোমের কাছে ভালো লাগছে দেখতে। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গিয়েছে। আগুন ব্রুকুচকে ড্রাইভারের দিকে তাকায়। প্রচণ্ড গরম পড়েছে। আর এ এখন গাড়ি থামিয়ে নাইট শো দেখছে নাকি? ধমকে বলল,